আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আজকে মূলত আমরা এইচএসসি 24-এর ক্র্যাশ কোর্সের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ এর গঠনের পর্ব 6-এ রয়েছি। আমরা এসএসসি 22 ব্যাচের যারা শিক্ষার্থী তারা হয়তো এখনও অনেকেই কলেজে ভর্তি হয়ে গেছি বা এখনও অনেকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত কলেজ পাইনি, কিন্তু আমাদের কিন্তু এসএসসি 22 মানে হচ্ছে ব্যাচ যারা আমরা এসএসসি দিয়েছি, এসএসসি দেওয়ার পর কিন্তু আমরা যখন কলেজে আসবো তখন সময়টা আমরা কিন্তু অনেকটা কম পাবো। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এটা, আমাদের আগের যে ব্যাচগুলো আছে যেমন এসএসসি 22 ব্যাচ, এসএসসি 23 ব্যাচ, কোভিডের কারণে ওই ব্যাচগুলোতে সময় বেশি বরাদ্দ দেওয়ার কারণে 24 ব্যাচে কিন্তু সময় অনেকটা কম থাকতে পারে, যার কারণে কলেজে যাওয়ার পর আপনাদের দেখবেন ইয়ার চেঞ্জ পরীক্ষা স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পড়াশোনা তো থেমে থাকবে না, তো যার কারণে আমাদেরকে পড়াশোনা স্টার্ট করতে হবে। তো আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে ফিডব্যাক দিন। আমি অনেককেই দেখতে পাচ্ছি। দেলোয়ার ওয়ালাইকুম আসসালাম, এরিন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রাফি ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং ভয়েস ক্লিয়ার কিনা, লাইটিং সেট আপ ঠিক আছে কিনা এটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আর্নিকা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিতে হবে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিতে হবে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। এবং কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে হচ্ছে আপনার কলেজের নাম বা আপনার শহরের নামটা একটু লিখে ফেলেন কমেন্টে 3টা কাজ করেন। একটা হচ্ছে এটা, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দেন, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দেন, অ্যান্ড আপনি যে শহর থেকে যুক্ত হয়েছেন সেটা একটু লিখে ফেলেন এবং আপনার কলেজের নামটা একটু কমেন্টে লিখে ফেলেন, কলেজের নামটা একটু কমেন্টে লিখে ফেলেন। আমি একটু পরিচিত হয়ে, আচ্ছা নাফিস ভাই, আপনারা লেকচার শিট বলেছিলেন, কই সেটা? পিডিএফে তো অ্যাপ রেগুলার পাই না। আচ্ছা আসিফ, একটা জিনিস একটু নোট ডাউন কর, এটা হচ্ছে এটা লেকচার শিট ক্লাসের পরে মানে হচ্ছে অ্যাপসে পাওয়া। আচ্ছা, ওই যে নাফিস নামে একজন বলতেছে হচ্ছে পাওয়া যাচ্ছে না, তবে আচ্ছা বাকিটা কি অ্যাপসে পাইছেন কিনা আমাকে একটু জানান তো। আমি তো ক্লাস শেষ হওয়ার পর মানে হচ্ছে দিয়ে দিচ্ছি, আমার ইন থেকে আমি দিয়ে দিচ্ছি, আমি এটা বলতে পারি আমার ইন থেকে প্রত্যেকটা ক্লাসের স্লাইড যখন শেষ হয় সেটা লেকচার শিট হিসেবে আমি দিয়ে দিচ্ছি, আমার ইন থেকে আমি দিয়ে দিচ্ছি। এখন অ্যাপসে আপনারা পাচ্ছেন কিনা এটা যেহেতু একটা কনসার্ন, অনেকে বলছেন অ্যাপে পাচ্ছেন না, তো আমাকে একটু জানান কমেন্টে সবাই পাচ্ছেন কিনা। নাফিস নামের একজন বলতেছে সে পায় নাই, অন্যরা কি অ্যাপসে গিয়ে পাইতেছেন কিনা, ঠিক আছে এটা একটু কমেন্টে জানান। রাফি, ময়মনসিংহ অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আচ্ছা, আমার শহর হচ্ছে ময়মনসিংহ, আমার শহর ময়মনসিংহ এবং আমার কলেজ ছিল ময়মনসিংহের সিপিএসসিএম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, ঠিক আছে। তাসনিম নাহার কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে, ওকে গুড টু নো দ্যাট। মাহমুদা জেসমিন শিফা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। আচ্ছা, পৃথা পাচ্ছে না, আচ্ছা পৃথা পাচ্ছে না, নাফিস পাচ্ছে না। আচ্ছা, তার মানে লেকচার শিটটা ইস্যু, এটা একটু আসলে একটু নোট ডাউন কর কাইন্ডলি, যে ছেলেমেয়েরা ক্লাসের পর অ্যাপসে গিয়ে লেকচার শিট পাচ্ছে না। আচ্ছা, রুহি রহমান ও একজনকে মেনশন দিয়ে দিচ্ছে, বি লাইক রুহি, সবাই রুহির মতো তার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। আচ্ছা, রমজান আলী রাজশাহী থেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, রুবায়দা দেলোয়ার ইরিন ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়ে গেছে, গুড টু নো দ্যাট। আচ্ছা, তাসনিম নাহার কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ কুড়িগ্রাম থেকে। আমরা 5 থেকে 6 মিনিট আগেই লাইভে চলে আসি, আর কারণটা হচ্ছে এটা, যাতে একটা ফিক্স টাইম, ক্লাসের যে সময়টা 8টা, আমরা যাতে কারেক্ট 8টায় ক্লাসটা স্টার্ট করতে পারি, এই কারণে আমরা 8টার 5 থেকে 6 মিনিট আগেই কিন্তু লাইভে চলে আসি, ঠিক আছে। আচ্ছা, মুন্নি হামিমা মিঠি রাজবাড়ী সরকারি কলেজ থেকে। আচ্ছা, মোহনা নারায়ণগঞ্জ শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, এটা ড্যামরাতে তো, তাই না? আচ্ছা, শাওলিন সুলতানা শেখ ফজিলাতুন্নাসা মুজিব মহিলা কলেজ। আচ্ছা, ওকে ফাইন। সামিরা তাবাসসুম এরিন, আচ্ছা ভাইয়া আর ইউবিপি কি? আচ্ছা ওকে, বুয়েট কলেজ থেকে বলছি ভাইয়া, ঢাকা থেকে বলছি, আতিক বিজয়। আচ্ছা, আচ্ছা আর ইউবিপি কি, এটা একটা প্রশ্ন করছে একজন। আচ্ছা, এটা যদিও কোরোপ্লাস্টের পড়া, তো আমি এই প্রশ্নের আনসারটা একটু দেই, কোরোপ্লাস্টের পড়া যেহেতু আমি এই প্রশ্নের আনসারটা একটু দেই। আর ইউবিপি কি আসলে, কোরোপ্লাস্টের পড়া, এটার আনসারটা আমি একটু দিই। আর ইউবিপি কি? এই যে আর থেকে হচ্ছে রাইবোলোজ, এটা গত ক্লাসের পড়া। আর থেকে হচ্ছে রাইবোলোজ, ঠিক আছে, রাইবোলোজ, ঠিক আছে। আর এবং ইউ থেকে হচ্ছে রাইবোলোজ, আর এবং ইউ থেকে হচ্ছে রাইবোলোজ। এই যে বি থেকে হচ্ছে বিস, পি থেকে হচ্ছে ফসফেট,
মনে রাখবেন 20 মিনস হচ্ছে 2, 20 মিনস হচ্ছে 2 বা ডাবল, 20 মিনস হচ্ছে 2 বা ডাবল, ঠিক আছে। তাহলে এখানে ডাবল ফসফেট, ফসফেট কয়টা আছে? 2টা ফসফেট আছে। কয়টা ফসফেট আছে? 2টা ফসফেট আছে। কয়টা ফসফেট আছে আমরা দেখলাম? 2টা ফসফেট আছে। কয়টা ফসফেট আছে? 2টা ফসফেট আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে 2টা ফসফেট, এই রাইবোলোজ এমন একটা যৌগ, যেখানে কার্বন থাকে 5টা। যেখানে কার্বন কয়টা থাকে? যেখানে কার্বন থাকে 5টা। যেখানে কার্বন থাকে কয়টা? কার্বন থাকে 5টা। কার্বন থাকে কয়টা? 5টা। কার্বন থাকে কয়টা? 5টা। কার্বন থাকে 5টা। এবং এখানে কিটোন গ্রুপ থাকে। কি গ্রুপ থাকে? কিটোন গ্রুপ থাকে। কি গ্রুপ থাকে? কিটোন গ্রুপ থাকে। কি গ্রুপ থাকে? কিটোন গ্রুপ থাকে। কিটোন গ্রুপ থাকে। এগুলো আপনারা একটু বড় হয়ে শিখবেন, অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন। এখন এই রাইবোলোজের যেহেতু 5টা কার্বন, রাইবোলোজের 1 নাম্বার কার্বনে একটা ফসফেট লাগানো থাকে এবং রাইবোলোজের 5 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট লাগানো থাকে। এটাকে আমরা বলি রাইবোলোজ 1,5,20 ফসফেট বা আরইউবিপি। এই আরইউবিপিটা আগে থেকেই ক্লোরোপ্লাস্টের মধ্যে তৈরি হয়ে থাকে। কোথায় তৈরি হয়ে থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে তৈরি হয়ে থাকে। কোথায় তৈরি হয়ে থাকে? আগে থেকেই ক্লোরোপ্লাস্টের মধ্যে তৈরি হয়ে থাকে। কোথায় তৈরি হয়ে থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে আগে থেকে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটু বেসিক ডিপ থেকে পড়াই। ধরে নিলাম এটা একটা সবুজ পাতা, এটা একটা সবুজ পাতা, ঠিক আছে। ধরে নিলাম এটা একটা সবুজ পাতা, ঠিক আছে। আচ্ছা, তো পাতার মধ্যে অনেকগুলো কোষ আছে, এবং পাতার মধ্যে অনেকগুলো ছিদ্র বা রন্ধ্র আছে। ধরে নিলাম এটা একটা ছিদ্র, এটা আরেকটা ছিদ্র, এটা আরেকটা ছিদ্র, ঠিক আছে। এই যে ছিদ্র বা রন্ধ্র, এই ছিদ্র বা রন্ধ্রগুলোকে আমরা কি বলি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র। এখন ধরেন এই যে এখানে আছে সূর্য, এখানে কি আছে? এখানে আছে সূর্য, এই যেখানে আছে সূর্য। পাতা উদ্ভিদের একটা কি? পাতা উদ্ভিদের একটা অঙ্গ। অঙ্গ কি নিয়ে গঠিত? অঙ্গ হচ্ছে বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে গঠিত। টিস্যু কি নিয়ে গঠিত? টিস্যু বিভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত। তার মানে পাতার মধ্যে বিভিন্ন কোষ আছে। পাতার মধ্যে বিভিন্ন কি আছে? কোষ আছে। এই যে পাতা ধরলাম, এটা একটা কোষ, এটা একটা কোষ। পাতার মধ্যে বিভিন্ন কি কোষ আছে? যেমন এই পত্ররন্ধ্রের 2 দিকেই তো কি থাকে? রক্ষী কোষ থাকে। রক্ষী কোষের পাশে কি কোষ থাকে? সহকারী কোষ থাকে। থাকে না? থাকে। এখন এই যে দেখেন, বোঝার চেষ্টা করেন। এই যে সূর্য থেকে সূর্যের যে আলোটা, এটা পত্ররন্ধ্র দিয়ে এই যে পাতার কোষের ভিতরে ঢুকতেছে। পাতার কোথায় ঢুকতেছে? কোষের ভিতরে ঢুকতেছে। যেহেতু পাতার কোষ উদ্ভিদের একটা কোষ, উদ্ভিদের কোষের যে তরল, সেই তরলের নাম কি? সেই তরলের নাম হচ্ছে সাইটোপ্লাজম। সেই তরলের নাম কি? সেই তরলের নাম হচ্ছে সাইটোপ্লাজম। এই কোষটা একটু বড় করে রাখি এখানে, উদ্ভিদের কোষের তরলের নাম কি? উদ্ভিদের কোষের তরলের নাম হচ্ছে সাইটোপ্লাজম। উদ্ভিদের এই সাইটোপ্লাজমের মধ্যে কোন অঙ্গাণুটা বেশি পরিমাণে থাকে বলেন তো? উদ্ভিদের এই সাইটোপ্লাজমের মধ্যে কোন অঙ্গাণুটা বেশি পরিমাণে থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। কোন অঙ্গাণুটা বেশি পরিমাণে থাকে? ক্লোরোপ্লাস্ট বেশি পরিমাণে থাকে। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে আগে থেকে একটা জিনিস তৈরি হয়ে থাকে। সেই জিনিসের নাম জানেন কি? সেই জিনিসের নাম হচ্ছে আরইউবিপি। এটা পাতার ক্লোরোপ্লাস্টে আগে থেকে তৈরি হয়ে থাকে। আরইউবিপি বা রাইবোলোজ 1,5,20 ফসফেট, এটা পাতার কোষে আগে থেকেই তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে এখান থেকে সূর্যের আলো কোথায় প্রবেশ করতেছে? পাতার কোষে প্রবেশ করতেছে। কিভাবে? এই যে পত্ররন্ধ্র দিয়ে পাতার কোষের ক্লোরোপ্লাস্টে প্রবেশ করতেছে। এবং এই যে এটা পাতার একটা গাছের, তাই না? এই গাছের নিচে ধরেন আপনি দাঁড়ায় ছিলেন, ঠিক আছে। আপনি যখন দাঁড়ায় ছিলেন, ঠিক আছে, তো আপনি পৃথিবীতে কিছু পারেন আর না পারেন, একটা জিনিস কিন্তু ত্যাগ করতে পারেন। আপনি পৃথিবীতে ত্যাগ করতে পারেন। সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ধরেন আপনি এখানে দাঁড়ায় আছেন, এটা আপনি, কিন্তু অন্য কিছু পারেন আর না পারেন, কার্বন ডাইঅক্সাইড কিন্তু মানে হচ্ছে ত্যাগ করতে পারেন। তাহলে আপনি যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করেন, সেই কার্বন ডাইঅক্সাইডও কিন্তু এই পত্ররন্ধ্র দিয়ে কোথায় প্রবেশ করে? পাতায় প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? পাতায় প্রবেশ করে। তাহলে দেখেন, এই যে রাইবোলোজ 1,5,20 ফসফেট, এই রাইবোলোজে কার্বন কয়টা ছিল? এই রাইবোলোজে কার্বন ছিল 5টা। এই রাইবোলোজে কার্বন থাকে কয়টা? 5টা। কয়টা থাকে? কার্বন থাকে কয়টা? 5টা। আর এই যে কার্বন ডাইঅক্সাইডে কার্বন কয়টা আছে? একটা। এই কার্বন ডাইঅক্সাইডটা এই যে পত্ররন্ধ্র দিয়ে পাতার ক্লোরোপ্লাস্টে ঢুকে কার সাথে যুক্ত হয়?
এই রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়। তাহলে এখানে কার্বন কয়টা? এখানে কার্বন আছে একটা, আর রাইবোলোজে কার্বন থাকে 5টা। তাহলে এখানে যে যৌগটা তৈরি হয় সেই যৌগে কার্বন কয়টা থাকবে? দেখেন এই রাইবোলোজে কার্বন আছে কয়টা? 5টা। আর এই যে কার্বন ডাইঅক্সাইড এসে যুক্ত হইতেছে এর সাথে পরিবেশ থেকে, সেখানে কার্বন কয়টা? একটা। 5টার একটা, সেখানে কার্বন কয়টা হবে? 6 কার্বন বিশিষ্ট যৌগ হবে। কয় কার্বন বিশিষ্ট যৌগ? 6 কার্বন বিশিষ্ট। আমরা বলছিলাম যে হচ্ছে এখানে কি মূলক থাকে? কিটোন মূলক থাকে। কি মূলক থাকে? কিটোন মূলক থাকে। তো এখানে যে অ্যাসিডটা তৈরি হয় সেই অ্যাসিডের নাম হচ্ছে কিটো অ্যাসিড। কি অ্যাসিড? কিটো অ্যাসিড। কি অ্যাসিড? কিটো অ্যাসিড। 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড। কিন্তু এটা অস্থায়ী। অস্থায়ী। যার কারণে এই কিটো অ্যাসিডটা আবার ভেঙে যায়। কিটো অ্যাসিডটা আবার কি হয়ে যায়? ভেঙে যায়। ভেঙে গিয়ে এই কিটো অ্যাসিড থেকে অন্য একটা অ্যাসিড তৈরি হয়, যার নাম হচ্ছে গ্লিসারিক অ্যাসিড। যার নাম কি অ্যাসিড? গ্লিসারিক অ্যাসিড। কি অ্যাসিড? গ্লিসারিক অ্যাসিড। কিটো অ্যাসিডে কার্বন কয়টা? 6টা। এক অণু কিটো অ্যাসিডে কার্বন কয়টা? 6টা। সেখান থেকে 2 অণু গ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। কয় অণু গ্লিসারিক অ্যাসিড তৈরি হয়? 2 অণু। 2 অণু গ্লিসারিক অ্যাসিড যদি তৈরি হয় তাহলে 3 দুগুণে কত? 3 দুগুণে 6। 3 দুগুণে কত? 6। তাহলে গ্লিসারিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? গ্লিসারিক অ্যাসিডে কার্বন কয়টা আছে? 2 অণু। কার্বন কয়টা আছে? কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা। কার্বন আছে কয়টা? 3টা। এখন এই যে দেখেন এখানে ফসফেট ছিল, ফসফেট ছিল। এই ফসফেটটাও এসে তার সাথে অ্যাড হবে, তখন তার নাম কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে এখানকার স্থায়ী পদার্থ। এটা কি পদার্থ? এটা হচ্ছে এখানকার স্থায়ী পদার্থ। এই স্থায়ী পদার্থে কার্বন কয়টা দেখেন তো? 3টা। কার্বন কয়টা? 3টা। এই কারণে এই চক্রের নাম কি চক্র? C3 চক্র। কি চক্র? C3 চক্র। তো এই যে আপনার বইয়ের মধ্যে আছে অ্যাকচুয়ালি যে এই আরইউবিপি কোরোপ্লাস্টের কাজের মধ্যে আছে যে আরইউবিপি কোরোপ্লাস্ট বায়োর কার্বন ডাইঅক্সাইডকে আরইউবিপির সাথে যুক্ত করে। কেন যুক্ত করে? কিভাবে যুক্ত করে? বুঝছেন? আমি বেসিকটাই বললাম এখানে। সুমাইয়া আফরিন, এটা লাগবে না। এটা একটা ইনফরমেশন, এটা বোঝানোর কিছু নাই ভাই। দেখেন ইনফরমেশন এবং নলেজের মধ্যে একটা পার্থক্য আছে। আমি বললাম যে আপনার জিনোমে 300টা অ্যামাইনো অ্যাসিড আছে, বললাম এটা একটা ইনফরমেশন, সংখ্যা, এটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এখন জিনোম কি জিনিস এইটা আপনি না বুঝতে পারেন, সেটা বোঝাই দেওয়া যেতে পারে। জিনোম কি জিনিস সেটা বোঝাই যেতে পারে, কিন্তু একটা জিনিসের মানে জিনোমে এতগুলা কিলো বেস থাকে, এটা জাস্ট একটা সংখ্যা মেমোরাইজ করতে হয় ভাই। আর নলেজের জন্য মানে এই যে আরইউবিপি, এটা নলেজ, এটার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমরা এতক্ষণ পর্যন্ত পড়াশোনা করি নাই, মোটেও পড়াশোনা করি নাই। আমরা যে কাজটা করছি, আগের দিনের একটা প্রশ্ন নিয়েছিলাম, আগের দিনের একটা প্রশ্ন নিয়ে আমরা সেই প্রশ্ন অ্যানালাইসিস করছি। তো সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন লাইভে। আমরা জাস্ট স্টার্ট করে দিব, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। আমরা এতক্ষণ মোটেও পড়ি নাই, ঠিক আছে? সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ঝটপট ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। লাইভের অ্যাটেন্ডেন্স তুলনামূলক অনেক কম মনে হচ্ছে, অনেকেই হচ্ছে মানে আমার হচ্ছে তো ডেপথের পড়াশোনা হয়তো নিতে পারতেছে না, কষ্ট হচ্ছে হয়তো অনেকের। দেখেন আমরা যে জায়গায় ছিলাম, এটা কি আসলে আচ্ছা, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। আমরা 10 সেকেন্ড টাইম দিলাম, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। জুলিয়া এনান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আনোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রাকিব হোসেন, বায়োলজি ভয় করে ভাই। আচ্ছা দেখেন একটা ব্যাপার বলি, শুনেন। আপনি আমি বায়োলজি কেন ভয় করার কারণটা কি আমি বুঝাই বলি, বেসিক ব্যাপারটা বুঝাই বলি। ধরেন আপনি যখন ম্যাথ করতেছেন, ম্যাথের প্রথমে আপনি কোন চ্যাপ্টার করতেছেন? ম্যাট্রিক্স। দেখেন ম্যাট্রিক্সের প্রথম দিনই ফার্স্ট ডেতে আপনি কি চ্যাপ্টারের ম্যাথ করছেন? আমাকে বলেন, চ্যাপ্টারের ম্যাথ কি করছেন? চ্যাপ্টারের ম্যাথ করতে পারছেন? করতে পারেন নাই। চ্যাপ্টারের ম্যাথ করতে পারেন নাই। ফার্স্ট ডেতে আপনি কি পড়ছেন? ফার্স্ট ডেতে আপনি এই চ্যাপ্টারের বেসিক পড়ছেন। বেসিক পড়ছেন, যে সংজ্ঞা, ঠিক আছে? ম্যাট্রিক্স কি, কোনটা ইনভার্স ম্যাট্রিক্স, কোনটা অবেদক ম্যাট্রিক্স, কোনটা রো, কোনটা কলাম, ঠিক আছে? এইগুলো জানছেন প্রথম দিন। সেকেন্ড ডেতেও আপনি সেম ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ছেন, অনেকগুলো ম্যাট্রিক্স কি জিনিস শিখছেন। শিখে তারপর আপনি রো কলামে কেমনে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এগুলো শিখছেন। 2 থেকে 3 দিন আপনি ম্যাট্রিক্সের বেসিক পড়ে তারপরে চ্যাপ্টারের ম্যাথে গেছেন, ঠিক আছে?
বায়োলজিতে আপনি কোনো চ্যাপ্টারের বেসিক পড়বেন, মানে আপনার সমস্যা হচ্ছে একটা চ্যাপ্টার ধরেই যেমন ম্যাথ করা স্টার্ট করেন না, আগে বেসিক পড়ে তারপরে ম্যাথ করা স্টার্ট করেন, বায়োলজির ক্ষেত্রে কিন্তু আপনারা এটা করেন না। বায়োলজির ক্ষেত্রে আপনারা সরাসরি চলে যান হচ্ছে বোর্ড প্রশ্নে, বা সরাসরি চলে যান হচ্ছে মেইন বইয়ের রিডিং পড়তে, ঠিক আছে? তখন দেখে দেখেন কিছুই বুঝতেছেন না, প্রশ্ন পারতেছেন না। আর কারণ কি, বেসিকটা পড়ে তারপরে জানবেন। আপনি সেম ওয়েতে ধরেন কেমিস্ট্রির একটা সিকিউ সলভ করবেন, কেমিস্ট্রির একটা সিকিউ ধরেন সলভ করবেন, ধরেন গুণগত রসায়নের একটা সিকিউ সলভ করবেন, ঠিক আছে? সেটার জন্য কিন্তু আগে আপনি মিনিমাম 5 থেকে 6 দিন বেসিক পড়াশোনা করেন, ঠিক আছে? 5 থেকে 6 দিন বেসিক পড়াশোনা করেন, বেসিক পড়াশোনা করে তারপরে সিকিউ সলভ করতে যান। তার অন্যান্য সাবজেক্টের বেসিকের পিছনে আপনি যে সময়টা দিচ্ছেন, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আপনি বায়োলজির পিছনের বেসিকের পিছনে তো সময়টা দিচ্ছেন না। না দিয়েই যদি আপনি এক্সপেক্ট করেন যে আপনি বায়োলজির সব প্রশ্ন পারবেন, তাহলে কীভাবে হয়? সময় না দিলে তো হচ্ছে মানুষও টিকে না, ঠিক আছে? আর এটা তো সাবজেক্ট, সময় দিতে হবে, সময় দেওয়ার কোনো বিকল্প নাই। মুনতাসির রায়হান, বেসিক হচ্ছে কি পড়ব, বেসিক কি পড়বো? আচ্ছা ঠিক আছে, কৌশলের গঠনের আমি যে ক্লাসগুলো করাইতেছি, আপনি কৌশলের গঠনের মানে হচ্ছে এই আমার চ্যাপ্টার যেটুকু আছে এইটা শেষ করেন, এটাই আপনার বেসিক, ঠিক আছে? আমি বলে দিতেছি বায়োলজির বেসিক যে চ্যাপ্টারটা, ঠিক আছে? বায়োলজি মানে বুঝে পড়তে হবে, যদি বুঝে পড়েন তাহলে আপনার কাছে মানে হচ্ছে ইজিয়ার মনে হবে, আর বুঝে না পড়লে আপনার কাছে ইজিয়ার মনে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে সময় দেওয়াটা ইম্পর্টেন্ট, আর আপনি সময় না দিলে হচ্ছে মানে মানে হবে না, তো ট্রাস্ট মি, হবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, 10 এমএসে পড়লে কি বাইরে প্রাইভেট পড়া লাগবে? না, নিজে পড়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিজে পড়াটা ইম্পর্টেন্ট, নিজে পড়তে হবে। আর টিচারদের মানে টিচাররা তো পড়াবে, কিন্তু আপনি নিজে যদি না পড়েন তাহলে চিন্তা করতে শিখবেন না, চিন্তা করাটা শেখাটা ইম্পর্টেন্ট। দেখেন, জান্নাতুল রাইসা, নেটের প্রবলেম হলে আপনি পরে রেকর্ডেড ক্লাস দেখবেন। আমরা পড়াশোনায় চলে যাই, হ্যাঁ আমরা পড়াশোনায় চলে যাই, আমাদের অনেক কিছু বাকি আছে। আজকে আমরা সেন্ট্রিওল পড়বো। কি পড়বো? সেন্ট্রিওল পড়বো। তো মানে হচ্ছে যে অংশটুকু আমি আঁকায় নিতে বলি, শুধু এইটুকু আঁকায় নেন, সেন্ট্রিওলের নিচে একটা দাগ দেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে এখানে এইটুকু একটু মানে লাল কলম দিয়ে দাগ দেন, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন 9টি গুচ্ছ প্রান্তীয় উপনালিকা নির্মিত, ঠিক আছে? বেন ব্যান্ডেন আবিষ্কার করছে, বোবেরি নামকরণ ও বিবরণ দিছে, ঠিক আছে? প্রধানত প্রাণী কোষে, কিছু সংখ্যক উদ্ভিদ কোষে। এটা আঁকানো শেষ করেন, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। মতিমিয়া পড়ালেখার ধার ধারে না, ঠিক আছে? আচ্ছা, এটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, তারপর আমরা এটার এক্সপ্লানেশনে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, সাভার থেকে কেউ আসে কিনা? হ্যাঁ, সাভার থেকে আসে, ঠিক আছে? একজন আছে এখানে, আমি নাম বলতেছি না। আচ্ছা, হ্যাঁ, দিদিকা রহমান, এক্স্যাক্টলি, একটা টপিক বোঝা এবং সময় দেওয়া ইজ ইকুয়াল টু গুড রেজাল্ট। থ্যাংক ইউ, অতি উচ্চ শিক্ষিত, ঠিক আছে? কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। এইটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। আবুল হাসান স্যারের বই থেকে আঁকান সেন্ট্রিওলের, ঠিক আছে? আমি তারপর বুঝাই দিচ্ছি। সেন্ট্রিওল প্রধানত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে খুব একটা থাকে না, থাকতেও পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কি সম্পন্ন? স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেন্ট্রিওল কি ক্ষমতা সম্পন্ন? স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। সেন্ট্রিওল কি ক্ষমতা সম্পন্ন? স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ সেন্ট্রিওল দ্বারা অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে সেন্ট্রিওল নিজে প্রজনন করতে পারে। ব্যাপারটা এমন না আসলে, আমরা একটু দেখি, সামনে গিয়ে দেখি। আচ্ছা, সেন্ট্রিওলের বিস্তৃতি, এই বিস্তৃতির নিচে দাগ দেন, দাগ দিয়ে লেখেন হচ্ছে ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এখান থেকে প্রশ্ন আসবে। শুনুন, আমি বলে দিচ্ছি, আগে হচ্ছে বইটা আঁকায় নেন, তারপর আমি বেসিকটা পড়াই দিব। আগে বইটা আঁকায় ফেলেন, তারপর আমি বেসিকটা পড়াই দিব, ঠিক আছে? মনে রাখবেন, কোনো অঙ্গাণু যখন পড়বেন, আজকে আমি একটু অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও ক্লাস কন্টিনিউ করতেছি অ্যাকচুয়ালি। দেখেন ভাইয়া, শাল কি পড়া লাগবে না? না ভাই, শাল পড়া লাগবে না, আমি যা আঁকায় দিই শুধু তাই পড়েন, ঠিক আছে? দেখেন এইদিকে দেখেন, যখন কোনো অঙ্গাণু পড়বেন 3টা জিনিস মাথায় রাখবেন। এই অঙ্গাণু অনুপস্থিত কোথায়? অনুপস্থিত ওর থাকে না কোথায়?
কোথায় সবচেয়ে বেশি আছে? কোথায় সবচেয়ে বেশি আছে? কোথায় সবচেয়ে বেশি আছে? এই অঙ্গাণুর বিশেষ কাজ, বিশেষ গুরুত্বপূর্ণ কাজ, এই অঙ্গাণুর বিশেষ গুরুত্বপূর্ণ কাজ, এই অঙ্গাণুর বিশেষ গুরুত্বপূর্ণ কাজ এবং এবং এই অঙ্গাণুর যদি কোনো অন্য নাম থাকে, এই অঙ্গাণুর যদি কোনো অন্য নাম থাকে, অন্য নাম থাকে, এই যে জিনিসগুলা, এই আরেকটা ব্যাপার স্পেসিফিক বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, যেমন অক্সিজম কোথায় থাকে, তারপরে বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য না, ঠিক আছে। অক্সিজম কোথায় থাকে, থাইলাকয়েড কোথায় থাকে, এই যে জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোসোম আর সেন্ট্রিওল এক জিনিস না। এই যে এই জায়গা থেকে মেডিকেলে প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে আগে আঁকান দেখেন। আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদে এটি অনুপস্থিত। এই যে এই লাইনটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছে, এই লাইনটা থেকে ওদিকে মেডিকেলে প্রশ্ন আসছে, ঠিক আছে। এই লাইনটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছে যে সেন্ট্রিওল অনুপস্থিত কোথায়, সেন্ট্রিওল উপস্থিত কোথায়, সেন্ট্রিওল উপস্থিত কোথায়, সেন্ট্রিওল অনুপস্থিত কোথায়। সেন্ট্রিওল প্রাণী কোষে বেশি থাকে, উদ্ভিদ কোষে তেমন একটা থাকে না, থাকে অল্প অল্প থাকে আর কি, ঠিক আছে। খুব বেশি থাকে যেমন না, কিছু সংখ্যক উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে বেশি পরিমাণে থাকে। এই যে এখানে সেন্ট্রিওল যে অনুপস্থিত, এটা আগে আঁকায় নেই, ঠিক আছে। আঁকায় নেন, আগে আঁকায় নেন, এখানে এখানে আঁকায় নেন আগে। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে বইয়ের মধ্যে কমেন্টে ডান লেখেন। মুখে এক কাপ কফি দিও। ওকে, আচ্ছা, ভৌত গঠন আগে আঁকায় নেন, তারপর আমি পড়াই দিতেছি। তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত: প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট, যোজক বা লিঙ্কার, একত্রে সেন্ট্রিওল বলে, একত্রে সেন্ট্রিওল বলে। আবরণী বেষ্টিত নয়, এতে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না, প্রোটিন, লিপিড ও এটিপি নিয়ে গঠিত। এইটুকু আঁকান, এইটুকু আঁকান, ঠিক আছে, এইটুকু আঁকান। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, তারপর আমি পড়াই দিব, বুঝাই দিব, অসুবিধা নেই। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে আঁকান। ওকে, আই থিঙ্ক হ্যাঁ। ভৌত গঠন, আচ্ছা, ভৌত গঠন থেকে যে জিনিসগুলো আঁকাবেন, এটা আমরা এখান থেকে দেখবো। ভৌত গঠন থেকে যে জিনিসটা আঁকাবেন সেটা হচ্ছে এটা। সেন্ট্রিওল প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত। প্রত্যেক অনুনালিকা 3টি করে উপনালিকা নিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রিওলের চারপাশে তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওল ধারণ করে। সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোসোম বলে। এইটুকু আঁকান, ঠিক আছে। এই পার্টটা বেসিক, এই পার্টটা বেসিক, এবং এখানে আপনার প্রচুর ঝামেলা হবে, কনফিউশন তৈরি হবে। থ্যাংক ইউ উকিত। আচ্ছা, গলা ভেঙে গেছে তো, বলছিলাম দিতে। ডান লেখেন, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, তারপর আমি বুঝাই দিব আপনাকে, অসুবিধা নেই। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, তারপর আমি বুঝাই দিব আপনাকে, না বুঝে আমি সামনের দিকে যাব না, আপনি আগে আঁকায় ফেলেন। হ্যাঁ, আচ্ছা, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। রাসেল মিয়া ডান, দীপ্ত পারিয়াল ডান। আচ্ছা, এরিন আঁকায় ফেলছে, গুড, ওকে ফাইন। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখেন, আমরা একটু এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন, এটা একটা সেল বা কোষ, এটা একটা সেল বা কোষ। আপনার কারো কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? সেল বা কোষ, দেখেন, সেল বা কোষের এই যে অংশটা, এটা কিন্তু নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এই নিউক্লিয়াসের এখান থেকে দেখেন, এই যে সেন্ট্রিওলটা, এই নিউক্লিয়াসের এখানে এই যে অংশটা, এটাকে কি বলা হইতেছে? এটাকে বলা হইতেছে সেন্ট্রোসোম। এটাকে কি বলা হইতেছে?
সেন্ট্রোসোম কি বলা হইতেছে? সেন্ট্রোসোম কি বলা হইতেছে? সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম কি বলা হইতেছে? সেন্ট্রোসোম। বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমরা ধরে নিলাম এটা একটা কোষ, আমরা ধরে নিলাম এটা একটা সেল বা কোষ, সেল বা কোষ, সেল বা কোষ, সেল বা কোষ। এই সেল বা কোষের মধ্যে, সেল বা কোষের মধ্যে, সেল বা কোষের মধ্যে, সেল বা কোষের মধ্যে এরকম নালিকাকার, নালিকাকার অনেক কিছু আছে, নালিকাকার অনেক কিছু আছে, নালিকাকার অনেক কিছু আছে। এবং এখানে বেশ কিছু তরল পদার্থ আছে, এখানে বেশ কিছু তরল পদার্থ আছে, বেশ কিছু তরল পদার্থ আছে, ঠিক আছে? তরল পদার্থ আছে। এই যে অংশটা, 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 এই অংশটাকে বলা হইতেছে সেন্ট্রোসোম। কি বলা হইতেছে? সেন্ট্রোসোম। কি বলা হইতেছে? সেন্ট্রোসোম। কি বলা হইতেছে? সেন্ট্রোসোম। পয়েন্ট টু বি নোটেড। কি বলা হইতেছে? সেন্ট্রোসোম। সেন্ট্রোসোম। এখন এই সেন্ট্রোসোমের এখানে, এই সেন্ট্রোসোমের এখানে, এই সেন্ট্রোসোমের এখানে যে তরলটা আছে না, যে তরলটা আছে না সেন্ট্রোসোমের এখানে, যে তরল, এই যে সেন্ট্রোসোমের এখানে যে তরলটা আছে, যে তরলটা আছে, যে তরলটা আছে, সেন্ট্রোসোমের এখানে যে তরলটা আছে, যে তরল অংশটা আছে, যে তরল অংশটা আছে, সেই তরলটাকে আমরা কি বলতেছি জানেন? সেই তরলটাকে কি বলতেছি আমরা জানেন? যে তরলটা আছে, সেই তরলটাকে আমরা কি বলতেছি জানেন? সেই তরলটাকে আমরা বলতেছি সেন্ট্রোস্ফিয়ার। সেই তরলটাকে আমরা কি বলতেছি? সেই তরলটাকে আমরা বলতেছি সেন্ট্রোস্ফিয়ার। কি বলতেছি? সেন্ট্রোস্ফিয়ার। কি বলতেছি? সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। আর এই যে দেখেন, এই যে দেখেন, এখানে নলের মতো কিছু অংশ আছে না? এই যে নলের মতো কিছু অংশ আছে না? নলের মতো কিছু অংশ, নলের মতো কিছু অংশ, এই নলের মতো অংশটুকুলাকে আমরা বলতেছি সেন্ট্রিওল। কি বলতেছি? সেন্ট্রিওল। কি বলতেছি? সেন্ট্রিওল। কি বলতেছি? সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল এই দুইটা একসাথে মিলে কি গঠন করতেছে? সেন্ট্রোসোম। কি গঠন করতেছে? সেন্ট্রোসোম। এই যে তরল, এই যে তরলটা এখানে আছে, 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 এই তরলটা এখানে আছে, সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে, এই সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে কে ভেসে আছে? কে ভেসে আছে বলেন তো আমাকে? সেন্ট্রিওল ভেসে আছে। কে ভেসে আছে? সেন্ট্রিওল ভেসে আছে। ঠিক আছে, তাহলে সেন্ট্রিওলকে কে ধারণ করে? আমাকে প্রশ্ন দেন, প্রশ্নের আনসার দেন। সেন্ট্রিওলকে কে ধারণ করে? সেন্ট্রিওলকে কে ধারণ করে? সেন্ট্রিওলকে কে ধারণ করে? কোন অপশন স্যার আনসার দেন। সেন্ট্রিওলকে কে ধারণ করে? কে ধারণ করে? অপশন স্যার আনসার দেন। আজকের দিনের কুইজ এ, কুইজের আনসার কি দেখেন? এই যে, এই যে নলের মতো যে অংশ, নলের মতো যে অংশ, নলের মতো অংশটা কি? নলের মতো অংশটাকে কি বলতেছি আমরা? নলের মতো অংশটাকে আমরা বলতেছি সেন্ট্রিওল। আর এর চারপাশে যে তরলটা আছে, চারপাশে যে তরলটা আছে, চারপাশে যে তরলটা আছে, সেই তরলটাকে আমরা কি বলতেছি? সেই তরলটাকে বলতেছি আমরা সেন্ট্রোস্ফিয়ার। এই তরলের মধ্যে এই নলগুলা ভেসে আছে না? এই তরলের মধ্যে এই নলগুলা ভেসে আছে। তাহলে এই সেন্ট্রোস্ফিয়ারের মধ্যেই, সেন্ট্রোস্ফিয়ারের মধ্যেই সেন্ট্রিওলগুলা কি ভেসে আছে। ঠিক আছে, তো এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল দুইটাকে একসাথে কি বলা হয়? সেন্ট্রোসোম বলা হয়। কি বলা হয়? সেন্ট্রোসোম। ক্লিয়ার আপনারা সবাই? সবাই ক্লিয়ার কিনা বলেন? রুহির রহমান আনসার ভুল হয়েছে। সেন্ট্রিওলকে কে ধারণ করে? সেন্ট্রোস্ফিয়ার ধারণ করে। কে ধারণ করে? সেন্ট্রোস্ফিয়ার ধারণ করে। কে কে বুঝেন নাই আমাকে বলেন, কে কে বুঝেন নাই বলেন, কে কে বুঝেন নাই বলেন, না বুঝলে বিপদ। এদিকে দেখেন, এই যে সেন্ট্রিওল, এই যে সেন্ট্রিওল, এই যে সেন্ট্রিওল, আমি বলছি এখানে 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? ত্রয়ী অনুনালিকা। 9টি ত্রয়ী অনুনালিকা। বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এই যে, এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? এই যে এটা এখানে, এই যে একটা, এই যে আরেকটা, এই যে দেখেন আরেকটা। তাহলে এই তিনটা মিলে, এই তিনটা মিলে একটা কি বানাইছে? এই তিনটা মিলে একটা কি বানাইছে? এই তিনটা মিলে একটা কি বানাইছে? তিনটা মিলে একটা ত্রয়ী। ত্রয়ী, ত্রয়ী মানে কি? তিনটা, একটা, দুইটা, তিনটা আছে না? ত্রয়ী মানে কি? ট্রিপলেট। ত্রয়ী মানে কি? ট্রিপলেট। ত্রয়ী, ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা। ঠিক আছে, এরকম ত্রয়ী অনুনালিকা কয়টা আছে এখানে দেখেন? এরকম ত্রয়ী অনুনালিকা এখানে কয়টা আছে দেখেন? কয়টা আছে দেখেন? এই যে এক সেট তোমরা পাইলামই, এক সেট তোমরা পাইলামই। দেখেন আরেক সেট, দেখেন আরেক সেট, এই যে, এই যে দেখেন আরেক সেট, একটা, দুইটা, তিনটা। তাহলে একটা পাইলাম, দুইটা পাইলাম। এই যে দেখেন আরেক সেট, এই যে দেখেন আরেক সেট, এই যে দেখেন আরেক সেট, একটা, দুইটা, তিনটা। 3 নম্বরটা পাইলাম। এই যে দেখেন আরেক সেট, একটা, দুইটা, তিনটা। 4 নম্বরটা পাইলাম, একটা, দুইটা, তিনটা। 5 নম্বরটা পাইলাম, একটা, দুইটা, এদিকে আরেকটা আছে। 6 নম্বরটা পাইলাম, একটা, দুইটা, তিনটা। 7 নম্বরটা পাইলাম, একটা, দুইটা, তিনটা। এই যে
ঠিক আছে, এটা তো 8 নাম্বারটা, এটা কয় নাম্বারটা? 8 নাম্বারটা, ঠিক আছে। আর এটা কয় নাম্বারটা? 1 2 3টা, এটা কয় নাম্বারটা? এটা হচ্ছে 9 নাম্বারটা, কয় নাম্বারটা? 9 নাম্বারটা। তাহলে মূলত কয়টা 9টা ত্রয়ী অনুনালিকা, 9টা ত্রয়ী অনুনালিকা, 9টা ত্রয়ী অনুনালিকা পাইলাম। কয়টা ত্রয়ী অনুনালিকা পাইলাম? 9টা ত্রয়ী অনুনালিকা। তাহলে সেন্ট্রিওলের মধ্যে আমরা কি পাইছি? 9টা ত্রয়ী অনুনালিকা, 9টা কি পাইলাম? ত্রয়ী অনুনালিকা পাইছি। 9টা কি পাইছি? ত্রয়ী অনুনালিকা পাইছি, ঠিক আছে। 9টা কি পাইছি? ত্রয়ী অনুনালিকা। প্রত্যেকটা অনুনালিকা আবার 3টা করে উপনালিকা নিয়ে গঠিত। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন। একটা ত্রয়ী অনুনালিকাকে আমরা ধরেন জুম করলাম, এই যে এই ত্রয়ী অনুনালিকাটাকে আমরা ধরেন জুম করলাম, এই যে এই ত্রয়ী অনুনালিকাটাকে আমরা জুম করলাম, বা ধরেন এই যে ত্রয়ী অনুনালিকা, এই যে আছে, এটাকে আমরা জুম করলাম। একটা অনুনালিকা আমরা এখন কি করব? একটা অনুনালিকাকে ত্রয়ী অনুনালিকাকে, ত্রয়ী মানে কি? ট্রিপলেট। একটা ত্রয়ী অনুনালিকাকে আমরা এখন কি করব? জুম করব। জুম করলে কি দেখি দেখেন তো? জুম করলে কি দেখা যায়? একটা, এই যে আরেকটা, এই যে কি আরেকটা। তাহলে আমরা দেখতেছি যে প্রত্যেকটা ত্রয়ী অনুনালিকা আবার কি নিয়ে গঠিত? এটার নাম কি? এটার নাম হচ্ছে উপনালিকা। এটার নাম কি? উপনালিকা। এটার নাম কি? উপনালিকা। এটার নাম কি? এটার নাম হচ্ছে উপনালিকা। এটার নাম কি? এটার নাম হচ্ছে উপনালিকা। উপনালিকা। তাহলে একটা উপনালিকাতে দেখেন, একটা উপনালিকা, 2টা উপনালিকা, 3টা উপনালিকা। তাহলে দেখেন, বোঝার চেষ্টা করেন। একটা ত্রয়ী অনুনালিকা, এটা কিন্তু একটা ত্রয়ী অনুনালিকা, এটা কিন্তু একটা ত্রয়ী অনুনালিকা। 1 2 3, একটা ত্রয়ী অনুনালিকা। একটা ত্রয়ী অনুনালিকা কয়টা উপনালিকা নিয়ে গঠিত? 1টা 2টা 3টা। একটা ত্রয়ী অনুনালিকা কয়টা উপনালিকা নিয়ে গঠিত? 1টা 2টা 3টা, 3টা উপনালিকা নিয়ে গঠিত। তাহলে একটা সেন্ট্রিওলের মধ্যে এরকম অনুনালিকা কয়টা আছে? 1 সেট, 2 সেট, 3 সেট, 4 সেট, 5 সেট, 6 সেট, 7 সেট, 8 সেট, 9 সেট। তাহলে পুরা সেন্ট্রিওলের মধ্যে ত্রয়ী অনুনালিকা কয়টা আছে? 9টা। তাহলে উপনালিকা কয়টা আছে? 3 নং 27টা। 3 নং কয়টা? 27টা। এই পেজটা বুঝছেন? বুঝলে ভালো। যদি না বুঝে থাকেন তাহলে কিছু করার নাই, মানে হচ্ছে কিছু করার নাই বলতে আপনি রেকর্ড টেনে দেখলেই বুঝবেন। তাহলে আমি লিখে দিতেছি এখানে, আমি ম্যাথমেটিক্যাল টার্মের মতো কিছু জিনিস এখানে লিখে দিতেছি। সেন্ট্রিওল, দেখেন এই যে এই ত্রয়ী অনুনালিকাটাই কিন্তু এটার একটা ওয়াল গঠন করছে। দেখেন, ওয়াল বানিয়ে দিছে, এ সিলিন্ডার ওয়াল, ঠিক আছে। ট্রিপলেট, দেখেন এগুলাই 3টা ভাগে ভাগ করছে। সেন্ট্রিওলে 9টা কি থাকে? 9টা ত্রয়ী অনুনালিকা থাকে, ঠিক আছে। ত্রয়ী মানে কি? ত্রয়ী মানে হচ্ছে ট্রিপলেট, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটি ত্রয়ী অনুনালিকা 3টি উপনালিকা নিয়ে গঠিত, ঠিক আছে। উপনালিকা নিয়ে গঠিত। তাহলে সেন্ট্রিওলে মোট উপনালিকা কয়টা? 27টা উপনালিকা, 27টা উপনালিকা নিয়ে গঠিত। অ্যান্ড দ্য আদার ফ্যাক্ট ইজ সেন্ট্রিওলের চারপাশে যে তরল থাকে, সেই তরলের নাম কি? সেই তরলের নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তো এই যে সেন্ট্রোস্ফিয়ার আর প্লাস এই যে সেন্ট্রিওল, এই দুইটাকে একসাথে কি বলা হয়? সেন্ট্রোসোম। মাথা ঠান্ডা রেখে যদি কেউ ক্লাস করেন, আই থিঙ্ক সব বুঝে ফেলছেন। ঠিক আছে। আর না বুঝলে কমেন্টে আমাকে জানান। আই থিঙ্ক বুঝছেন আপনারা সবাই, নয়তো 10 মিনিট টেনে দেখেন পিছনে, বুঝছেন। আই থিঙ্ক আপনারা বুঝছেন। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানান তো। না, মিশে না, ভেসে থাকে, মিশে না। দেখেন, এটা কি নিয়ে গঠিত?
এটা কি নিয়ে গঠিত? রাসায়নিক গঠন, তিনটা জিনিস, প্রোটিন, লিপিড, এটিপি নিয়ে গঠিত। সেন্ট্রিওলের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষ বিভাজনের সময় মাকযন্ত্র বা স্পিন্ডল 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 যন্ত্র, স্পিন্ডল যন্ত্র তৈরি করা, ঠিক আছে। মাকযন্ত্রের আরেক নাম কি? মাকযন্ত্রের আরেক নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। কি যন্ত্র? স্পিন্ডল যন্ত্র। কি যন্ত্র? স্পিন্ডল যন্ত্র তৈরি করা, কোষ বিভাজনে সাহায্য করা, সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করা, শুক্রাণুর লেজ গঠন করা। এই চারটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সিলিয়ার মানে এই চারটা কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিলিয়া এবং ফ্ল্যাজেলা আপনাদেরকে আমি একটা অ্যানিমেটেড ভিডিওদের মাধ্যমে দেখাইতে পারলে হচ্ছে ভালো হইতো, অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে দেখাইতে পারলে ভালো হইতো। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি এটা অ্যাড করতে ভুলে গেছি। তারপর আমি একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে মনে রাখার জন্য একটা উদাহরণ দিতেছি। দেখেন, উদাহরণটা হচ্ছে এটা। ধরেন এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী গলার এখানে থাকে না, ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী, ঠিক আছে। আচ্ছা, এই ট্রাকিয়া বা শ্বাসনালী যখন দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, এটা কি? এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা কি? ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা যে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, এই ভাগটাকে আমরা কি বলতেছি? এই ভাগটাকে বলতেছি আমরা ব্রঙ্কাস। কি বলতেছি? ব্রঙ্কাস, 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 ঠিক আছে। এখন এই পার্টটাকে ধরেন আমরা কেটে জুম করলাম, এই পার্টটাকে ধরেন আমরা কেটে জুম করতেছি, এই পার্টটাকে ধরেন কেটে আমরা জুম করলাম, এখানে জুম করলাম। জুম করলে কি দেখবো জানেন? এই যেরকম একটা বেজমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা আছে, বা একটা পর্দা আছে, এখানে পর্দা আছে। তারপর এখানে দেখবো আমরা এই যে এইরকম কিছু চুলের মতো কিছু অংশ এখানে আছে, চুলের মতো কিছু অংশ এখানে আছে। ধান ক্ষেতের ডেউ দেখছেন? ধান ক্ষেতের ডেউয়ের মতো এরা এইভাবে মুভ করতেছে, ঠিক আছে। তো এই যে এই সিলিয়া, মানে এই যে এই সিলিয়াগুলো, এদের নাম হচ্ছে সিলিয়া। এদের নাম কি? এদের নাম হচ্ছে সিলিয়া। এদের নাম কি? এদের নাম হচ্ছে সিলিয়া, ঠিক আছে। ব্রঙ্কাসটা ঠিক ধরেন ট্রাকিয়ার এখান থেকে যদি আমরা আঁকি, ব্রঙ্কাসের এখান থেকে জুম যদি না করি, ধরেন ট্রাকিয়ার এখান থেকেই ধরেন আমরা জুমটা করছি, এখানে প্রচুর পরিমাণে সিলিয়া আছে। ট্রাকিয়ার এখান থেকেই ধরেন আমরা জুমটা করছি, ঠিক আছে, ব্রঙ্কাস থেকে না করি, ট্রাকিয়ার এখান থেকেই ধরেন করছি, বা ট্রাকিয়ার নিচের অংশ থেকে। এই যে সিলিয়াগুলো এখানে আছে, এখন ধরেন এখানে আপনার নাক আছে, এখানে আপনার কি আছে? নাক। এই নাক থেকে তারপর এই যে ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস। এখন এখানে ধরেন একটা জীবাণু আছে দেখতে এরকম। এই জীবাণুটা নাকের ছিদ্র দিয়ে সামহাও গেল, নাকের লুম আটকানোর চেষ্টা করলো, নাকের লুম ধরেন এটাকে আটকানোর চেষ্টা করলো, ধরেন নাকের লুম এটা আটকাইতে পারলো না। এই জীবাণু এখন এই ট্রাকিয়া দিয়া ধরেন ভিতরে যখন আসতে চাইবে, এই ব্রঙ্কাস, তারপর এখানে তো ফুসফুস, এখানে কি? এখানে তো ফুসফুস, লাং। এটা তো ফুসফুস এত সহজে ঢুকতে পারবে না, কারণ এখানে কি আছে? এই যে এই ব্রঙ্কাসের, এই ট্রাকিয়ার এখানে ব্রঙ্কাসের শুরুতে এই যে সিলিয়া আছে। কি আছে? সিলিয়া আছে। কি আছে? সিলিয়া আছে। এই সিলিয়া এখানে এভাবে কি করতেছে? এভাবে মুভ করতেছে। এই যে এভাবে মুভ করতেছে, ড্যান্স করতেছে, ঠিক আছে, ড্যান্স করতেছে। এই জীবাণু ধরেন এখানে আসলো, জীবাণুটা এই ড্যান্সের কারণে এখানে কি ধাক্কা লেগে দেবে না? জীবাণুটা এখানে ধাক্কা লেগে দেবে না? জীবাণুটাকে এর ভিতরে ঢুকতে পারবে না, জীবাণুটা ভিতরে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো সিলিয়াকে বলা হয়, সিলিয়া অ্যাক্ট এজ এ স্ক্র্যাভেঞ্জার, মানে ঝাড়ুদার হিসেবে কাজ করে। সিলিয়া কি হিসেবে কাজ করে? ঝাড়ুদার হিসেবে কাজ করে, বুঝছেন? এই যে জীবাণু যখন এই দিকে আসে, ঠিক আছে, জীবাণু যখন এই দিক দিয়ে আসে, তখন এটা ঝাড়ু দিয়া, এই যেরকম ভাবে ঝাড়ু দিয়া দূরে ফেলায় দেয়। এখন যারা ধূমপান করে, কি করে? ধূমপান করে বা স্মোক করে, যারা ধূমপান করে তাদের কি হয় জানেন? তাদের এই সিলিয়াগুলা পুড়ে যায়। তাদের সিলিয়াগুলা কি হয়ে যায়? পুড়ে যায়। সিলিয়া যদি পুড়ে যায়, এখানে যদি সিলিয়া না থাকে, ধরেন এখানে সিলিয়া নাই, তাহলে এই জীবাণু অটোমেটিক্যালি এই দিক দিয়ে চলে আসবে না, এখানে চলে আসবে, কারণ সিলিয়া তো নাই, এখানে বাধা দেওয়ার তো কেউ নাই, ঠিক আছে। আচ্ছা, তার মানে এইখানে যদি সিলিয়া না থাকে, জীবাণু নাক দিয়ে ঢুকে কোথায়? ব্রঙ্কাসে চলে আসবে সরাসরি। কোথায় চলে আসবে? ব্রঙ্কাসে চলে আসবে। ব্রঙ্কাসে এসে ব্রঙ্কাসে প্রদাহ তৈরি করবে। কি তৈরি করবে? প্রদাহ তৈরি করবে, বা ইনফ্লামেশন তৈরি করবে। কি তৈরি করবে? ইনফ্লামেশন তৈরি করবে, প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করবে। কোনো কিছুর শেষে যদি আইটিস বা টাইটিস থাকে, কি বললাম? কোনো কিছুর শেষে যদি আইটিস
অর ট্রাইটিস থাকে, তার মানে এর উচ্চারণটা যদি আইটিস বা টাইটিস হয় তখন আলটিমেটলি এটাকে আমরা বলি প্রদাহ বা ইনফ্লামেশন। কি বলি? প্রদাহ বা ইনফ্লামেশন, প্রদাহ বা ইনফ্লামেশন, প্রদাহ বা ইনফ্লামেশন। তো আলটিমেটলি এই জীবাণুটা প্রদাহ কোথায় তৈরি করবে? ব্রঙ্কাসে। তখন কোন রোগ হবে বলেন তো? কোন রোগ হবে বলেন? কোন রোগ হবে? কোন টাইটিস হবে? ব্রঙ্কাইটিস। কোন টাইটিস হবে? ব্রঙ্কাইটিস। বুঝছেন কি বলছি? বুঝছেন কি বলছি? তো দ্য ফ্যাক্ট ইজ, এইদিকে দেখেন, এই সিলিয়া মানে কে তৈরি করে? এই সেন্ট্রিওল তৈরি করে। কে তৈরি করে? সেন্ট্রিওল তৈরি করে। মেনিনজাইটিস হবে কেন বেটা? মেনিনজাইটিস হবে কেন? দেখেন এইদিকে দেখেন, মেনিনজাইটিস হবে কেন? এইদিকে দেখেন, আইটিস, কোনো কিছু উচ্চারণ যদি আইটিস অর টাইটিসের মতো হয়, আইটিস অর টাইটিসের মতো হয়, আইটিস অর টাইটিসের মতো, ঠিক আছে? আইটিস অর টাইটিসের মতো হয়, ঠিক আছে? আচ্ছা, তো এটা বলতে বোঝায় এটা হচ্ছে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন, প্রদাহ বা ইনফ্লামেশন, ঠিক আছে? তাহলে ধরেন এই যে প্যারানেজাল সাইনাস আছে, সাইনাসে ইনফ্লামেশন হইলে, ঠিক আছে, সাইনাসে ইনফ্লামেশন হইলে কি হবে? সাইনোসাইটিস। মস্তিষ্কের আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। তো মেনিনজেসে যদি ইনফ্লামেশন হয় তাহলে কি হবে বলেন তো? মেনিনজাইটিস। কি হবে? মেনিনজাইটিস। ধরেন এখানে টনসিল আছে, তাই না? টনসিল ইনফ্লামেশন হলে কি হবে? টনসিল ইনফ্লামেশন হলে হয়ে যাবে টনসিলাইটিস। গ্যাস্ট্রিক মানে স্টোমাক ইনফ্লামেশন হলে কি হবে? গ্যাস্ট্রাইটিস। অ্যাপেন্ডিক্স ইনফ্লামেশন হলে কি হবে? অ্যাপেন্ডিসাইটিস। বুঝছেন? এই পড়াশোনা ইজি না বলেন তো? আচ্ছা, তো এই যে স্মোক করলে কি অসুবিধা হয় দেখছেন? তো এই কারণে যাদের ফ্যামিলিতে স্মোকার পার্সন আছে তাদেরকে বলবেন স্মোক না করতে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সিলিয়া কি জিনিস বুঝতে পারলাম। এখন ফ্লেজেলা কি? ধরেন এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা একটা কি? ব্যাকটেরিয়া। আপনার তো হাত পাও আছে, আপনি তো এখান থেকে হেঁটে হেঁটে ওইদিকে চলে যেতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো এই ব্যাকটেরিয়া কিভাবে যাবে? এই ব্যাকটেরিয়ার এখানে এরকম চুলের মতো দেখতে কিছু এরকম থাকে। তখন ব্যাকটেরিয়া ভাবে কিলবিল করে সামনে আগায়, ঠিক আছে? এই যে চুলের মতো জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার ফ্লেজেলা। তাহলে ফ্লেজেলা এবং সিলিয়া সৃষ্টি করতেছে কে? সেন্ট্রিওলের কাজ কি? কোষ বিভাজনের সময় কি তৈরি করা? মাকুতন্ত্র তৈরি করা। আর এই যে শুক্রাণুর লেজ, ঠিক আছে? দেখেন এই যে শুক্রাণু দেখতে ধরেন এই যে এরকম, এই যে শুক্রাণুর যে এখানে একটা লেজ আছে, খুবই চিউট একটা লেজ আছে শুক্রাণুর এখানে, ঠিক আছে? এই যে শুক্রাণু কিলবিল করে দৌড়ায় সামনের দিকে, এই যে লেজ, শুক্রাণুর লেজ, ঠিক আছে? এখানে কি আছে? ফ্লেজেলা আছে, ঠিক আছে? দেখেন, হ্যাঁ, নিশিত্রয় সূর্য, এক্স্যাক্টলি। এখন দেখেন আমরা এই যে একটা মিম আছে এখানে, দেখি এটা বুঝছি কিনা। ইফ দ্য সেন্ট্রিওল ডিভাইডস এ সেল, কারণ আমরা জানি সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় কি তৈরি করে? মাকোযন্ত্র। কি তৈরি করে? মাকোযন্ত্র তৈরি করে। সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় কি তৈরি করে? মাকোযন্ত্র তৈরি করে। মাকোযন্ত্র তৈরি করে। তো ইফ দ্য সেন্ট্রিওল ডিভাইডস দ্য সেল, হোয়াট মেক্স ইউ থিঙ্ক ইট ওন্ট ডিভাইড দ্য পিপল? ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি মানে সেন্ট্রিওল যদি কোষকে বিভাজন করতে পারে তাহলে আপনি কীভাবে ভাবতেছেন, মানে চিন্তা করেন, একটা মানুষকে ডিভাইড করবে না? ঠিক আছে, দেখেন, সবাই ক্লিয়ার? আমরা এখন সামনের দিকে আসি। আজকের দিনের কুইজ 1-এর আনসার, ঠিক আছে? তো আজকের দিনের প্রথম প্রশ্ন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে 2003-04 সালে, ঠিক আছে? নিচের কোন উপাদানটি কোষ বিভাজনের উদ্দীপক? দেখেন, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, নিউক্লিওজেলে আনসার হবে না, আনসার হবে সেন্ট্রিওল। কারণ সেন্ট্রিওল কি তৈরি করে? মাকুযন্ত্র। কি তৈরি করতেছে? মাকুযন্ত্র। তাহলে আনসার কি হবে? আনসার হবে সেন্ট্রিওল। ঠিক আছে? আচ্ছা, তাহলে কুইজ 1-এর আনসার হচ্ছে খ, বা কুইজ 1-এর আনসার হচ্ছে বি।
ওর ওয়ানের আনসার হচ্ছে 2। এভাবে আনসার দিয়ে দেন, এভাবে আনসার দিয়ে দেন, এভাবে আনসার দিয়ে দেন কমেন্টে। বিবি মারিয়া, সাদনান খান, দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল ফাহাদ, সুলাইমান শরীফ ইমন। ভেরি গুড, ভেরি গুড। কুইজ 2, সব প্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? আচ্ছা, এই যে দেখেন সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়। এখানে অঙ্গাণুর মধ্যে আমি কি বলছিলাম, কি কি পড়তে হবে? কোনো একটা অঙ্গাণু যখন পড়ব, এই যেটা অনুপস্থিত থাকে বা থাকে না কোথায়, একটা হচ্ছে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় বা কোথায় পাওয়া যায় বা কোথায় পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় বা থাকে না কোথায় বা পাওয়া যায় না কোথায়, ঠিক আছে, বা কোথায় সবচেয়ে বেশি। তো আচ্ছা, আমি আবুল হাসান স্যারের বই পড়ছি, আবুল হাসান স্যারের বই পড়ছি। 2 এর আনসার কী হবে বলেন? সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? মনে রাখবেন সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে না মনে রাখার একটা টেকনিক দিতেছি আমি আপনাদেরকে। সেন্ট্রিওল পাওয়া যায় না, সেন্ট্রিওল পাওয়া যায় না, পাওয়া যায় না আইপ্যাড না ইপ্যাডে। আমরা তো জানি আইপ্যাড, কিন্তু সেন্ট্রিওল পাওয়া যায় না কোথায়? ইপ্যাডে। সেন্ট্রিওল পাওয়া যায় না কোথায়? ইপ্যাডে, আইপ্যাডে না। কোথায় পাওয়া যায় না? ইপ্যাডে পাওয়া যায় না। দেখেন এই যে এই যে এই থেকে হচ্ছে ইস্ট, থেকে কি? থেকে হচ্ছে ইস্ট। তার মানে ইস্টে সেন্ট্রিওল পাওয়া যায় না। কি বলছে? সেন্ট্রিওল পাওয়া যায় কোথায়? পাওয়া যায় কোথায়? আর আমরা পড়তেছি পাওয়া যায় না কোথায়? মানে ইস্ট, ইস্টে পাওয়া যায় না। এই যে এই পি থেকে হচ্ছে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওট। প্রোক্যারিওট মানে কি বলেন তো? প্রোক্যারিওট মানে হচ্ছে আদিকোষ। প্রোক্যারিওট মানে কি? প্রোক্যারিওট মানে হচ্ছে আদিকোষ। প্রোক্যারিওট মানে কি? আদিকোষ, ঠিক আছে। আচ্ছা, এই যে এ থেকে হচ্ছে এনজিওস্পার্ম। এ থেকে কি? এ থেকে হচ্ছে এনজিওস্পার্ম, এনজিওস্পার্ম, এনজিওস্পার্ম। আর এই যে এ থেকে হচ্ছে এনজিওস্পার্ম মানে হচ্ছে আবৃতবীজী, আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। আর এই যে এই ডি থেকে হচ্ছে ডায়াটম। এই ডি থেকে কি? ডি থেকে হচ্ছে ডায়াটম, ডায়াটম, ডায়াটম। তাহলে হচ্ছে ডায়াটম, ডায়াটমে পাওয়া যায় না। এই যে ডায়াটমে পাওয়া যায় না, ইস্টে পাওয়া যায় না, এনজিওস্পার্মে পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? টেরিডোফাইটে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? টেরিডোফাইটে পাওয়া যায়। তাহলে 2 এর আনসারও কি? 2 এর আনসার হচ্ছে বি বা 2। 2 এর আনসারও কি? 2 এর আনসার হচ্ছে বি বা 2 এর আনসার হচ্ছে 2। কমেন্টে জানাই দেন তো আমাকে। বুঝতেছেন সবাই? সেন্ট্রিওল ক্লিয়ার সবাই? সেন্ট্রিওল ক্লিয়ার? সেন্ট্রিওল সবাই ক্লিয়ার? আদ্রিয়ানা আরিফ সুষমা 2 এর বি, মাহমুদা জেসমিন শিফা 2 এর বি। ভেরি গুড। সেন্ট্রিওল সবাই ক্লিয়ার আপনারা? রুবাইদে দেলোয়ার এরিন। আচ্ছা, ফাতিন আনজুম নেহাল আগে বলছে, ঠিক আছে, নেহাল আগে বলছে। আচ্ছা, ওকে, আমরা পড়াশোনায় ফেরত আসি। আমরা এখন কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন শুধু বইয়ের মধ্যে আঁকায় ফেলি, তারপরে আমি বুঝাই দিব। বইয়ের মধ্যে হচ্ছে আঁকায় ফেলি, তারপর বুঝাই দিব। ওকে ফাইন, আঁকায় ফেলি তাহলে আগে যেটা আঁকাবেন। সাইটোস্কেলেটন, 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 স্কেলেটন। স্কেলেটন শব্দের মানে কি? কঙ্কাল। স্কেলেটন শব্দের মানে কি? কঙ্কাল, ঠিক আছে। স্কেলেটন শব্দের মানে হচ্ছে কঙ্কাল, কঙ্কাল। সাইটো শব্দের মানে হচ্ছে সেল বা কোষ। সাইটো শব্দের মানে হচ্ছে সেল বা কোষ। তাহলে সাইটোস্কেলেটন মানে হচ্ছে কোষ কঙ্কাল। সাইটোস্কেলেটন মানে কি? কোষ কঙ্কাল। তো কঙ্কাল বলতে আমরা কি বুঝি? কঙ্কাল বলতে বুঝি আমাদের এখানে কি থাকবে? অস্থি থাকবে, আর কি থাকবে? তরুণাস্থি থাকবে। কি থাকবে? তরুণাস্থি থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কালে কি অস্থি তরুণাস্থি থাকে? অস্থি তরুণাস্থি থাকে না, অস্থি তরুণাস্থি থাকে না, অস্থি বা তরুণাস্থি থাকে না। এই কারণে দেখেন, মানে এই যে কোষের যে কঙ্কাল, কোষের যে কঙ্কাল, মানে দেখেন অরিজিনাল যে স্কেলেটন, অরিজিনাল যে স্কেলেটন, স্কেলেটন, সেই স্কেলেটন বি লাইক দ্যাট। কি লাভ এই জীবন রেখে আমার, মানে লাইফে মনে হচ্ছে পুরাটাই কি, মানে একটা মিম আছে এরকম যে ও সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন। তাহলে এই স্কেলেটন চিন্তা করছে, ও সাইটোস্কেলেটন, কি লাভ, মানে জীবনটাই লস অ্যাকচুয়ালি, ঠিক আছে। কারণ সে ভাবছিল সেই হচ্ছে মেইন স্কেলেটন, সে হচ্ছে কি মেইন স্কেলেটন, কারণ তার মধ্যে কি আছে? বোন আছে অ্যান্ড কার্টিলেজ আছে। কি আছে? কার্টিলেজ আছে। কার্টিলেজ মানে কি? তরুণ অস্থি। কার্টিলেজ মানে কি? তরুণ অস্থি। বোন কি? অস্থি।
তো সে ভাবছিল অ্যাকচুয়ালি সেই বোধহয় মিন স্কেলেটন, কিন্তু এর বাইরেও কি আছে, এর বাইরেও কি আছে, সাইটোস্কেলেটন আছে। কি আছে? সাইটোস্কেলেটন আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা যে জিনিসটাকে শুধু আঁকায় নিব সেটা হচ্ছে এটা, বিজ্ঞানী কোল্ডস অফ সাইটোস্কেলেটন শব্দটি প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, কি নির্মিত? প্রোটিন নির্মিত। কি নির্মিত? প্রোটিন নির্মিত। ঠিক আছে, তিনটা জিনিস নিয়ে গঠিত, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তিনটা জিনিস নিয়ে গঠিত। আগে এইটুকু আমরা আঁকায় নিই। কোষীয় চলনে সেন্ট্রিওল, সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। এই যে আমরা, ঠিক আছে, এই যে আমরা কিছুক্ষণ আগে সেন্ট্রিওল বললাম না, এই সেন্ট্রিওলও কে সৃষ্টি করতে সহায়তা করে? এই কোষীয় কঙ্কাল। ঠিক আছে, আচ্ছা এটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডাউন লেখেন। এটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডাউন লেখেন। এটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডাউন লেখেন। তৌফিকের কঙ্কাল, এটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডাউন লেখেন। শেষ? আচ্ছা, সাইটোস্কেলেটন দেখেন, বোঝার চেষ্টা করেন একটু, এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই সাইটোস্কেলেটন, এই যে এটা কিন্তু কোষ ঝিল্লি, দেখেন এটা কিন্তু কোষের ঝিল্লি, এটা কিন্তু কোষের ঝিল্লি, এটা কিন্তু সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। ধরেন এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, তাহলে কোষের যে কোষ ঝিল্লিটা আছে, এটা কিন্তু কোষের কোষ ঝিল্লি। এই যে এটা কিন্তু কোষের সেই কোষ ঝিল্লি, কোষের সেই কোষ ঝিল্লি। ঠিক আছে, তারপর এর ভিতরে কি আছে, এর ভিতরে কি আছে সেটা এখানে কি করছে, জুম করছে, জুম করছে। জুম করলে আমরা দেখতে পারতেছি এই যে নল আছে এখানে, এরকম নল আছে, এই যেরকম একটা নল আছে, এর মধ্যে কি আছে, নল আছে, এই যে একটা নল আছে। ঠিক আছে, এই নলটাকে আমরা কি বলতেছি, নলটাকে বলতেছি আমরা মাইক্রোটিউবিউল। কি বলতেছি? মাইক্রোটিউবিউল। এই নলটাকে আমরা কি বলতেছি? মাইক্রোটিউবিউল। কি বলতেছি? মাইক্রোটিউবিউল। তারপর দেখেন এই নলের মাঝখানে কিছু ফিলামেন্ট বা সুতার মতো অংশ আছে, সেটাকে আমরা বলতেছি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি বলতেছি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তারপরে দেখলাম আমরা, দেখেন এই যে মাইটোকন্ড্রিয়া আছে, দেখেন এটা কিন্তু কোষের আরেকটা ঝিল্লি, এই যেখানে মাইটোকন্ড্রিয়া আছে, দেখেন এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, যে রাইবোজোম আছে, এদেরকে দেখেন কে ধরে রাখছে, দেখেন তো কে স্টেবল করতেছে? এই সাইটোস্কেলেটন স্টেবল করতেছে। কোষের কঙ্কাল এটাকে কি করতেছে? ঠিক আছে, কোষের কঙ্কাল এটাকে স্টেবল করতেছে। অনেকেই মনে করবে এটা বোধহয় বার্গার বা হচ্ছে স্যান্ডউইচ, উফ এটা মাঝখানে, উফ জোস, অনেকে এরকম মনে করবে। ঠিক আছে, বাট ইজ ইট লাইক দ্যাট? ব্যাপারটা তো এমন না। দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট। বুঝছেন সাইটোস্কেলেটন কিভাবে আসে? দেখেন সাইটোস্কেলেটন কিভাবে আসে। ঠিক আছে, দেখেন সাইটো মানে হচ্ছে কোষ, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল। তাহলে কোষের অ্যাকচুয়ালি কঙ্কালটা কিভাবে আসে? যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোকে স্টেবল করে ধরে রাখছে কে? এখানে দেখেন তো, এই যে মাইক্রোটিউবিউল, যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মতো আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। দেখেন, বুঝছেন? আচ্ছা দেখেন আমরা সামনের দিকে আগাই, একটু বোঝার চেষ্টা করেন। মাইক্রোটিউবিউলস, একটু বোঝার চেষ্টা করেন, অনেক বেসিক পড়তেছি আমরা। টিউব শব্দের মানে হচ্ছে নল। টিউব শব্দের মানে কি? নল। ধরেন এই যে এটা একটা টিউব, এটা একটা টিউব বা নল, এটা একটা টিউব বা নল। ঠিক আছে, আচ্ছা টিউব বা নল। এখন দেখেন টিউবিউল মানে হচ্ছে নালিকা। টিউবিউল মানে কি? টিউবিউল মানে হচ্ছে নালিকা। টিউবিউল মানে কি? নালিকা। ধরেন এই যে এইটা এখানে এরকম ছোট হয়ে গেছে, এই যে এটা এখানে ধরেন ছোট হয়ে গেছে, এরকম এটা ধরেন এখানে এরকম ছোট হয়ে গেছে, এটা ধরেন এখানে এরকম ছোট হয়ে গেছে। তাহলে দেখেন এই যে টিউব, নামটা কিন্তু ছোট, নাম ছোট হইলে আকার কি হয়? আকার বড় হয়। নাম ছোট হইলে আকার কি হয়? বড় হয়। টিউব নামটা কিন্তু ছোট, নল নামটা কিন্তু ছোট, কিন্তু আকারটা কিন্তু বড়। আকারটা দেখেন বড়। কিন্তু নালিকা দেখেন নামটা বড়, নল নালিকা নাম বড়, টিউবিউল নাম বড়, কিন্তু আকারটা দেখেন ছোট। আকারটা দেখেন কি? ছোট। তাহলে টিউব মানে হচ্ছে বড় নল, টিউব মানে কি? বড় নল। ঠিক আছে, আর নালিকা বা টিউবিউল মানে কি? ছোট নল। নালিকা মানে কি? টিউবিউল মানে কি? ছোট নল। ঠিক আছে, তারপরে দেখেন এটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। এটার নাম কি? এটার নাম হচ্ছে
মাইক্রোটিউবিউল। কি টিউবিউল? মাইক্রোটিউবিউল। কি টিউবিউল? মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, ঠিক আছে। তাহলে মাইক্রো শব্দের মানে কি বলেন তো? মাইক্রো শব্দের মানে কি? মাইক্রো শব্দের মানে কি? মাইক্রো শব্দের মানে তো ক্ষুদ্র বা ছোট, ক্ষুদ্র বা ছোট। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে নল, এই নলের চাইতেও ক্ষুদ্র, এই নলের চাইতেও কি ক্ষুদ্র। তাহলে মাইক্রোটিউবিউল, ক্ষুদ্র নল মানে কি? ক্ষুদ্র নালিকা, ক্ষুদ্র নালিকা, ঠিক আছে। তাহলে এই যে কোষের মধ্যে, এই যে কোষের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র নালিকাগুলো ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র নালিকাগুলো ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র নালিকাগুলো ছিল, এগুলাই কি? এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল। এই যে দেখেন একটা নালিকা, এই যে দেখেন একটা নালিকা স্টেবল করতেছে, ঠিক আছে, স্টেবল করতেছে, বুঝছেন? ঠিক আছে, বুঝছেন কি বলছি? বুঝছেন? বুঝছেন সবাই? বুঝছেন? বুঝেছেন কিনা আমাকে বলেন, বুঝেছেন কিনা আমাকে বলেন। এখান থেকে যে জিনিসগুলো আঁকাবেন, এখান থেকে যে জিনিসগুলো আঁকাবেন সেটা হচ্ছে এটা। রবার্টো ফ্রান্সি মাইক্রোটিউবিউল আবিষ্কার করেন, ঠিক আছে। মাইক্রোটিউবিউল লম্বা ও নলাকার, তারা না বললে আমরা জানতেই পারতাম না, তারা না বললে মনে হয় আমরা জানতেই পারতাম না। কারণ হচ্ছে টিউব, টিউব মানে নল, বা টিউবিউল নল হবে, নল হলে লম্বা হবে, এটা তো নর্মাল ব্যাপার, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা ওকে, অশাখ মানে শাখা নাই, অশাখ মানে কি নাই? শাখা নাই। সামনের দিকে দেখি তো এখান থেকে যেটা আঁকান, শাখাহীন, শাখাহীন ফাঁপা টিউব, শাখাহীন ফাঁপা টিউব, ঠিক আছে। এক প্রান্তে প্লাস থাকে, আরেক প্রান্তে মাইনাস থাকে, ঠিক আছে। প্রতিটা মাইক্রোটিউবিউল 13টি প্রোটোটিউবিউল নির্মিত, ঠিক আছে। ডাইমেরিক প্রোটিন থাকে, ডাইমেরিক প্রোটিন থাকে, সেই প্রোটিনের নাম হচ্ছে টিউবিউলিন। হাইলাইট করেন আলফা এবং বিটা। দেখেন আমরা একটা কথা বলি শুনেন, সাধারণত যাদের নামের শেষে ইন থাকে, যাদের নামের শেষে ইন থাকে, ইন, ইন প্রোটিন, দেখেন প্রোটিন, প্রোটিন শেষের উচ্চারণটা কি হইতেছে? ইন, ইন, তাই না? ইন। তাহলে এটা তো একটা টিউবিউল, এটা একটা কি? টিউবিউল। এটা একটা কি? এটা হচ্ছে একটা টিউবিউল, টিউবিউল, টিউবিউল। টিউবিউল যুগ ইন, টিউবিউল যুগ ইন, নামটা কি হবে? টিউবিউলিন। নামটা কি হবে? টিউবিউলিন, টিউবিউলিন। তাহলে এই মাইক্রোটিউবিউলে বা টিউবিউলে যে প্রোটিন থাকবে, সেই প্রোটিনের নাম কি হবে? সেই প্রোটিনের নাম কি হবে? টিউবিউলিন। সেই প্রোটিনের নাম কি হবে? টিউবিউলিন। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, বুঝছেন? টিউবিউলিনের বেসিক, টিউবিউলিনের বেসিক বুঝছেন? কোন বই ফলো করতেছেন? আবুল হাসান স্যার। টিউবিউলের বেসিক বুঝছেন? বুঝছেন? বেসিক বুঝছেন? আচ্ছা, মাইক্রোটিউবিউলের কাজ খুবই গুরুত্বপূর্ণ, মাইক্রোটিউবিউলের কাজ খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। মাইক্রোটিউবিউলের কাজ খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। 1 নম্বর পয়েন্ট, ফ্ল্যাজেলা ও সিলিয়া এদের বিচলনে সহায়তা করা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, কোষ বিভাজনের সময় মাকড়যন্ত্র তৈরি করা, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে। সবগুলো রিডিং দিবেন, এই মাইক্রোটিউবিউলের কাজ সবগুলো রিডিং দিবেন, রিডিং দিবেন, সবগুলো রিডিং দিবেন, কিন্তু পড়বেন কোনটা? পড়বেন হচ্ছে 1 2 1 2 4 1 2 4, ঠিক আছে। 1 2 4 1 2 4। দেখেন সেল মেমব্রেন এবং নিউক্লিয়ার এনভেলপ এবং অন্যান্য অঙ্গাণুর সাথে সংযুক্ত থেকে এদের যোগাযোগ পরিবহন রক্ষা করে। আমরা তো দেখলামই এই যে সেল মেমব্রেন, আমরা তো দেখলামই এই যে সেল মেমব্রেন সহ, এই যে সেল মেমব্রেন সহ, এই সেল মেমব্রেনের সাথে যুক্ত আছে মাইক্রোটিউবিউল, অন্যান্য অঙ্গের সাথে, অঙ্গাণুর সাথে যুক্ত আছে, এটা কিন্তু নিউক্লিয়াসের সাথে যুক্ত, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার সবাই? হ্যাঁ, মুনজরিন আপুর নামের শেষে ইন আছে, এখন কি মুনজরিন আপু কি প্রোটিন? খুবই সুন্দর প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা দেখেন, মাইক্রোফিলামেন্ট, আচ্ছা মাইক্রোফিলামেন্ট, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, তারপরে কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। দেখেন ফিলামেন্ট শব্দের মানে কি আপনারা অলরেডি জানেন। ফিলামেন্ট মানে কি বলে? ফিলামেন্ট মানে ধরেন একটা তার, ফিলামেন্ট মানে হচ্ছে একটা তারের মতো অংশ, ফিলামেন্ট মানে একটা কিসের মতো অংশ? তারের মতো অংশ। আর মাইক্রো শব্দের মানে কি? মাইক্রো শব্দের মানে কি? ছোট। তাহলে ছোটোখাটো তারের মতো যে অংশ থাকবে, ছোটোখাটো তারের মতো যে অংশ থাকবে, এই যে দেখেন এখানে, এই যে ছোটোখাটো একদম ছোট, এই যে মাইক্রোফিলামেন্টটা দেখেন একদম ছোট, এই যে তারের মতো ছোট একটা অংশ আছে এখানে, তারের মতো ছোট একটা অংশ আছে, এটাই কি? এটাই মাইক্রোফিলামেন্ট। এটাই কি? এটাই হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এই মাইক্রোফিলামেন্ট আমরা জানি এই সাইটোস্কেলেটনে অ্যাকচুয়ালি প্রোটিন থাকে, কি থাকে? প্রোটিন থাকে, কি আছে? প্রোটিন আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, এই প্রোটিন দিয়া যে অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু, ফিলামেন্ট মানে কি? তার, তার বা তন্তু, তার বা তন্তু। মাইক্রো মানে কি? ছোট, তাহলে খুবই ছোট তন্তু, খুবই ছোট তন্তু, তার নাম কি? তার নাম হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। এর আরেক নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, আর আরেক নাম কি? অ্যাক্টিন ফিলামেন্ট। এরা কোন জায়গায় থাকে? কোষঝিল্লির নিচে ফিতার নাই থাকে। আমরা যদি দেখে আসি, এই যেটাই তো আমাদের কোষঝিল্লি, এই যে এটা আমাদের কোষঝিল্লি না? তাহলে সেম ওয়েতে এটা আমাদের কি? কোষঝিল্লি। এটা আমাদের কি? কোষঝিল্লি। এই যে কোষঝিল্লির নিচে ফিতার মতো আছে, দেখেন কোষঝিল্লির নিচে ফিতার মতো আছে, এই দেখেন কোষঝিল্লির নিচে এই যে ফিতার মতো আছে মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমরা পড়াশোনাটা শেষ করি এখান থেকে।
গঠন সংকোচনশীল, শুধু এইটুকু জেনে রাখেন। এখানে দুইটা প্রোটিন থাকে, অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে, ইম্পর্টেন্ট। অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কাজ, এই কাজগুলো হচ্ছে রিডিং দেবেন, মাইক্রোফিলামেন্টের কাজটা এখান থেকে রিডিং দেবেন, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্ট, এই কাজগুলো রিডিং দিবেন। এখান থেকে যে জিনিসটা লিখে রাখেন, আচ্ছা, সাইটোকাইনেসিস ঘটায় কে? মাইক্রোফিলামেন্ট, এটা ইম্পর্টেন্ট। পিনোসাইটোসিসের এখানে জিনিসটা লিখে রাখেন, তরল। কোষ যদি তরল কোনো কিছু বাইরে থেকে ভিতরে নিতে চায়, কোষ যদি তরল কোনো কিছু বাইরে থেকে, ধরেন এটা একটা কোষ, কোষের বাইরে কোনো তরল আছে, এই তরলটাকে যদি ভিতরের দিকে নিতে চায়, তাহলে যে প্রক্রিয়া ঘটবে সেই প্রক্রিয়ার নাম কি? পিনোসাইটোসিস। আর কোষ যদি কঠিন কোনো কিছুকে তার ভিতরে নিতে চায়, তাহলে যে প্রক্রিয়া ঘটবে তার নাম ফেগোসাইটোসিস। প্রক্রিয়ায় দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে কঠিন বস্তু কোষের ভিতর থেকে বাইরে ঢুকে, আর হচ্ছে জীবাণু ধ্বংস হয়। কি হয়? জীবাণু ধ্বংস হয়। এই দুইটা জিনিস এখান থেকে লাগবে। সবাই ক্লিয়ার? সবাই এইটুকু ক্লিয়ার? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মনে রাখবেন। ইন্টার শব্দের মানে হচ্ছে বিটুইন। বায়োলজিতে কোথাও যদি ইন্টার থাকে তাহলে বুঝবেন এখানে কি আছে? বিটুইন আছে। আপনারা কি বুঝতেছেন আমার পড়া কি বুঝতেছেন কিনা? একটু ফিডব্যাক দিয়েন, ঠিক আছে। আচ্ছা, এই যে সুলাইমান শরীফ, ইমনের ক্লিয়ার, তুহিনের ক্লিয়ার, ঠিক আছে। তো যাদের ক্লিয়ার তারা একটু সানসিল্ক বা ক্লিয়ার যে কোনো একটা কিছু লেখেন। আজকে একটু আমি অসুস্থ, এই কারণে টানতে পারতেছি না, সরি ফর দ্যাট। দেখেন, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টার মানে হচ্ছে বিটুইন মানে কি বলেন তো? দুইয়ের মাঝে। বিটুইন মানে কি? দুইয়ের মাঝে। তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে কি আপনি জানেন? ফিলামেন্ট মানে কি জানেন তো? তন্তু। দুইয়ের মাঝে যে তন্তু থাকে, এখন সাইটোস্কেলেটনে কে ছিল অ্যাকচুয়ালি? সাইটোস্কেলেটনের একদিকে ছিল মাইক্রোটিউবিউল, একদিকে কে ছিল? মাইক্রোটিউবিউল। একদিকে কে ছিল? মাইক্রোটিউবিউল। আরেকদিকে কে ছিল? আরেকদিকে ছিল হচ্ছে মাইক্রোফিলামেন্ট। আরেকদিকে ছিল হচ্ছে মাইক্রোফিলামেন্ট। তাহলে এই দুইটার মাঝখানে কে আছে? দুইটার মাঝখানে আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কারণ ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে বিটুইন। তাহলে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই ফিলামেন্টটা দুইটার মাঝে আছে। কারণ দুইটার মাঝে আছে, মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের মাঝে আছে, ঠিক আছে। তো আশা করি বুঝছেন। এখানে মানে চার ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। এই চারটা ধরন খুব গুরুত্বপূর্ণ। আমি ইউজুয়ালি হচ্ছে মাপটা আপনাদেরকে পড়তে বলি না, কিন্তু এই মাপটা আপনাদের জানতে হবে যে 10 ন্যানোমিটার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা একটু দেখেন। আচ্ছা, 4 ধরনের প্রোটিনটা ইম্পর্টেন্ট: ক্যারাটিন, লেমিনিন, নিউরোফিলামেন্ট, ভাইমেন্টিন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এটুকু কাজটা টিক চিহ্ন দেওয়া রাখেন, রিডিং এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, আপনি নকশারের মতো চলে যায়েন না। হু ইজ নকশা? এই আমার জ্বর, এটা বন্ধ কর, অসুবিধা নেই, আগে জীবন বাঁচাইতে হবে। জনগণ জানে, অসুবিধা নেই। এখনো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন, কেউ জন বলতেছে ভাই ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস একটু বুঝায় বলবেন। ভাই আপনি মনে হয় আমার আগের ক্লাস করেন নাই, কোষঝিল্লির ক্লাস করেন, ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস আমি অনেকভাবে বুঝাই দিয়ে আসছি, ঠিক আছে। মোস্ট প্রবাবলি 3 নাম্বার ক্লাসটা আপনি করেন। এটা আজকে তো 6 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাসের মধ্যে ফেগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস আমি পড়াইছি, ঠিক আছে। চারটা হচ্ছে আপনি 4টা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মনে রাখার একটা টেকনিক আছে। 4টা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মনে রাখার একটা টেকনিক আছে, ঠিক আছে। সেই টেকনিকটা একটু দেখেন। 4টা ইন্টারমিডিয়েট মনে রাখার একটা টেকনিক আছে। কবে নীলা কবে আর কি, ঠিক আছে। দেখেন, কবের ক থেকে হচ্ছে ক্যারাটিন, ভ থেকে হচ্ছে ভাইমেন্টিন,
নি থেকে হচ্ছে নিউরোফিলামেন্ট, নি থেকে হচ্ছে নিউরোফিলামেন্ট, নিউরোফিলামেন্ট। লা থেকে হচ্ছে লেমিনিন, লেমিনিন, লেমিনিন। এই চারটা কি ফিলামেন্ট? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। আচ্ছা, আগের ক্লাসে আমি ক্লিয়ারলি বুঝাইছি, জান্নাতুল রাইসা ও কিন্তু বলে দিচ্ছে, হ্যাঁ আগের ক্লাসে আমি বুঝাইছি। আপনি 4 নাম্বার ক্লাসটা দেখেন, 4 নাম্বার না 3 নাম্বার ক্লাসে মোস্ট প্রয়ে বলি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মনে রাখার টেকনিক। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মনে রাখার টেকনিক দিয়ে দিলাম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মনে রাখার কি দিয়ে দিলাম? টেকনিক দিয়ে দিলাম, ঠিক আছে। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? আমরা এখন পারঅক্সিজমে চলে যাব। কোথায় চলে যাব? পারঅক্সিজমে চলে যাব। কোথায় চলে যাব? পারঅক্সিজমে। এখান থেকে আঁকায় নেন আগে। পারঅক্সিজমটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্বপ্নীল ভট্ট, কেরাটিনোজাইট কি? আমি প্রশ্নটা বুঝি নাই ভাই। বিটা কি ওটা? কোন বি? কোন বি? ফাতিন আঞ্জুম নেহাল, কোন বি? দেখেন পারঅক্সিজম, পারঅক্সিজম যে লাইনটুকু আঁকান, প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক। প্রাণীর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নিশিত রয় সূর্য, ইউ আর রাইট, ইউ আর রাইট। প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক থাকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটপুটের মাধ্যমে তৈরি, এইটুকু আঁকান। ক্যাটালেজ এনজাইম প্রদান, এইটুকু ভুল করেন। ক্রিশ্চিয়ান দে দুবে আবিষ্কার করেন, পারঅক্সিজম আবিষ্কার করেন, ঠিক আছে। ক্রিশ্চিয়ান দা দুবে এটা আবিষ্কার করছে, এটুকু আঁকান। ক্রিশ্চিয়ান, এটুকু আঁকান। আঁকানো শেষ হলে কমেন্টে ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, তাড়াতাড়ি হারি আপ। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। আচ্ছা ডান, ওকে ফাইন। আচ্ছা, তো এই যে এটা 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 খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা আগে আঁকায় ফেলে আমরা, তারপর বুঝাই দিব, ঠিক আছে। হাইড্রোজেন পারঅক্সাইড বিষ তুল্য, তাই ক্যাটালেজ এনজাইমের সাহায্যে হাইড্রোজেন পারঅক্সাইডকে H2 এবং অক্সিজেনে রূপান্তর করে। কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করা। আচ্ছা, অক্সিজেন কোষের জন্য দরকার, কিন্তু বেশি হলে সমস্যা আছে, ঠিক আছে। বেশি হলে সমস্যা আছে। বাকিটুকু এরকম ব্র্যাকেট দিয়ে রাখেন, বাকিটুকু এরকম ব্র্যাকেট দিয়ে রাখেন, ব্র্যাকেট দিয়ে রাখেন। বাট এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা একটু মনে রাখার চেষ্টা করি, এখন আমরা একটু মনে রাখার চেষ্টা করি। পারঅক্সিজম আমরা তো আঁকায় ফেললাম, আঁকানো শেষ হলে কমেন্টটা ডান লেখেন, আমি বেসিক বুঝাই দিব, ঠিক আছে। একজন বলতেছে বাম, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা ওকে। পারঅক্সিজম, পারঅক্সিজম। তো এখানে একটা শব্দ আছে দেখেন, পার, পার আবার অক্সি। এই পার অক্সি থেকে আমরা বলতে পারি হচ্ছে পার অক্সাইড, পার অক্সাইড, ঠিক আছে। তো পার অক্সাইড বলতে নর্মালি তো আমরা হাইড্রোজেন পার অক্সাইড বুঝি, কি বুঝি? হাইড্রোজেন পার অক্সাইড। এখন এই হাইড্রোজেন পার অক্সাইডটা কিন্তু কোষের জন্য বিষাক্ত। এমন কিছু মানুষ আছে তারাও কিন্তু আমাদের জন্য বিষাক্ত, ঠিক আছে। তো যে সকল মানুষজন আমাদের জন্য বিষাক্ত বা টক্সিক, সেই সকল মানুষ থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে, ঠিক আছে। তো কোষের জন্য অ্যাকচুয়ালি অক্সিজেন দরকার, কোষের জন্য অক্সিজেন দরকার, দরকার না? দরকার। তো কোষের জন্য কি দরকার? অক্সিজেন খুবই দরকার, অক্সিজেন প্রয়োজনীয়, অক্সিজেন কোষের জন্য দরকার বা প্রয়োজনীয়। কিন্তু বেশি হইলে সমস্যা, বেশি হলে বিপদ। কিভাবে বিপদ আমি বলি। অক্সিজেন যদি আমরা কোথাও যোগ করি, কোথাও যদি আমরা অক্সিজেন যোগ করি তাহলে কি হয় দেখেন। কোথাও যদি আমরা অক্সিজেন যোগ করি, অক্সিজেন যোগ, যোগ করা মানে কি? যোগ করা মানে হচ্ছে এডিশন, যোগ করা মানে কি? এডিশন, ঠিক আছে। তাহলে অক্সিজেন যোগ করা মানে কি? অক্সিজেন, অক্সিজেন এডিশন। তাহলে এটাকে আমরা কি বলি? অক্সিডেশন। কি বলি? অক্সিডেশন। অক্সিডেশন শব্দের মানে কি জানেন? অক্সিডেশন শব্দের মানে হচ্ছে জারণ। অক্সিডেশন শব্দের মানে কি? জারণ। তাহলে জারণে কি হইতেছে বলেন তো? জারণে কি হইতেছে এখানে দেখেন, জারণে কি হইতেছে? জারণে কি হইতেছে? অক্সিজেন যোগ হইতেছে। তাহলে অক্সিডেশন বা জারণ মানে কি? অক্সিডেশন বা জারণ মানে হচ্ছে অক্সিজেন যোগ করা, অক্সিজেন কি করা? যোগ করা। আর জারণ যেই কথা, জারণ যেই কথা, ঠিক আছে, জারণ যেই কথা, দহন কি? দহন একই কথা। দহন মানে কি বলেন তো? পুড়ায় ফেলা, ঠিক আছে, পুড়ায় ফেলা, ঠিক আছে। দহন মানে কি? পুড়ে যাওয়া। দহন মানে কি? পুড়ে যাওয়া। অনেকেই অনেকের দ্বারা মানে
অনেক অনেক জায়গায় দহন হয়ে গেছে। যাই হোক, দেখেন পড়াশোনায় ফেরত আসি আমরা, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু মানুষ আমাদের জন্য হাইড্রোজেন পারঅক্সাইড। এদিকে দেখেন, জারণ মানে কি? জারণ মানে হচ্ছে দহন বা পুড়ে যাওয়া, ঠিক আছে। তো অক্সিডেশন মানে জারণ, অক্সিজেন যোগ হওয়া। তাহলে ব্যাপারটা হচ্ছে অক্সিজেন আমাদের বডির জন্য প্রয়োজনীয়, কিন্তু বেশি হইলে বিপদ। বেশি হইলে কি বিপদ? কারণটা কি? অক্সিজেন যোগ হওয়া মানে কি? অক্সিজেন যোগ হওয়া মানে কি? জারণ হওয়া বা দহন হওয়া বা পুড়ে যাওয়া। তাহলে নির্দিষ্ট ঘনমাত্রার বেশি যদি অক্সিজেন কোষের মধ্যে হয়ে যায়, ধরুন এটা একটা কোষ, এটা একটা কোষ বা সেল, এটা একটা কোষ বা সেল, এই সেলের মধ্যে যদি অক্সিজেন নির্দিষ্ট ঘনমাত্রার বেশি হয়ে যায়, তখন কি হয়ে যাবে? জারণ হয়ে যাবে, দহন হয়ে যাবে, অক্সিডেশন হয়ে যাবে। তাহলে কোষের যে ঝিল্লিগুলো আছে, যেমন কোষ ঝিল্লি, ধরুন এখানে মাইটোকন্ড্রিয়া আছে, বা অন্যান্য ঝিল্লিগুলা কি হয়ে যাবে? অন্যান্য ঝিল্লিগুলা পুড়ে যাবে। পুড়ে গেলে, দহন হয়ে গেলে সেই কোষ কি বাঁচবে? সেই কোষ তো বাঁচবে না। সেই কোষ কি হবে না? বাঁচবে না। তাহলে একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন। আমরা একটু বেসিক পড়ি, কেমিস্ট্রি বেসিক পড়ি। জারণ মানে হচ্ছে অক্সিজেন যুগ। জারণ মানে কি? অক্সিজেন যুগ। অক্সিজেনের সাথে কার সম্পর্ক? বিপরীত সম্পর্ক, হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেন অপসারণ মানেও কি? হাইড্রোজেন অপসারণ মানেও হচ্ছে জারণ। হাইড্রোজেন অপসারণ মানে হচ্ছে জারণ। আরেকটা ব্যাপার আমরা জানি, জারণ মানে হচ্ছে ইলেকট্রন সারণ। জারণ মানে হচ্ছে ইলেকট্রন সারণ। তাহলে এটা হচ্ছে জারণের তিনটা শর্ত, এটা হচ্ছে জারণের তিনটা শর্ত। তাহলে বিজারণের শর্ত কি হবে? উল্টা পুরা। বিজারণের শর্ত কি হবে? পুরা উল্টা। বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে রিডাকশন। রিডাকশন, ঠিক আছে। অক্সিজেন যোগ করা মানে কি? জারণ। অক্সিজেন যোগ করা যদি জারণ হয়, তাহলে অক্সিজেন অপসারণ করা কি হবে? অক্সিজেন অপসারণ করা হবে বিজারণ। অক্সিজেন অপসারণ করা কি হবে? বিজারণ। হাইড্রোজেন অপসারণ করা যদি জারণ হয়, তাহলে হাইড্রোজেন যোগ করা কি হবে? হাইড্রোজেন যোগ করা হবে বিজারণ। ইলেকট্রন সারণ, ইলেকট্রন সারণ যদি জারণ হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ কি হবে? বিজারণ, ঠিক আছে। জারণ বিজারণ পড়াই দিলাম, জারণ বিজারণ পড়াই দিলাম, ঠিক আছে। দেখেন দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি, পড়াশোনায় ফেরত আসি। তো হাইড্রোজেন পারক্সাইড আমাদের কোষের জন্য কি বিষাক্ত বা বিষ তুল্য? এখন আমাদের এখানে একটা এনজাইম আছে, একটা এনজাইম আছে, সেই এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেস। সেই এনজাইমের নাম কি? ক্যাটালেস। এনজাইমের নাম কি? ক্যাটালেস। এনজাইমের নামটা সবাই কমেন্টে লিখে ফেলেন। এনজাইমের নামটা কি? ক্যাটালেস। কমেন্টে লিখে ফেলেন, ঠিক আছে। কমেন্টে লিখে ফেলেন এনজাইমের নামটা ক্যাটালেস। ক্যাটালেস, ক্যাটালেস। ক্যাটালেস কি করবে? ক্যাটালেস কেটে ফেলবে। কি করবে? কেটে ফেলবে। কি করবে? কেটে ফেলবে। কি করবে? কেটে ফেলবে। কেটে 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 ফেলবে। এই হাইড্রোজেন পারক্সাইডকে কেটে ফেলবে। কাকে কেটে ফেলবে? হাইড্রোজেন পারক্সাইডকে কেটে ফেলবে। হাইড্রোজেন পারক্সাইডকে কেটে ফেলে, হাইড্রোজেন পারক্সাইডকে কেটে ফেলে কি করবে জানেন? হাইড্রোজেন পারক্সাইডকে কেটে ফেলে পানি এবং অক্সিজেন বানিয়ে দিবে। পানি এবং অক্সিজেন বানিয়ে দিবে। তো পানি হয়ে গেলে তো এখানে কোনো সমস্যা নেই, কনক শ্রাবণ বাহের মতো পানি পানি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর অক্সিজেন হয়ে গেলে এভাবেই কোষে অক্সিজেনের ঘনত্ব, এভাবেই কোষে অক্সিজেনের ঘনত্ব, অক্সিজেনের ঘনত্ব, অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করবে? অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করবে? অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করবে? পার অক্সিসুম নিয়ন্ত্রণ করবে। কে নিয়ন্ত্রণ করবে? পার অক্সিসুম নিয়ন্ত্রণ করবে। বুঝেন? আমি আরো সহজভাবে বলি। পার, পার মানে কি? প্রতি। অক্সি মানে কি? অক্সিজেন। সোম শব্দটার সাথে সোমা রিলেটেড। সোমা, সোমা মানে কি? সোমা মানে হচ্ছে সেল বডি বা কোষ দেহ। তাহলে প্রতি কোষ দেহে, প্রতি কোষ দেহে, প্রতি কোষ দেহে অক্সিজেনের ঘনত্ব কে নিয়ন্ত্রণ করবে? পারঅক্সিসোম। কে নিয়ন্ত্রণ করবে? পারঅক্সিসোম। অনেক সহজ করে দিলাম। এরপরে যদি না বুঝতে পারেন, তাহলে আর কি আর করা, আবার পুরাতন মানে 10 মিনিট টেনে দেখবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, বুঝছেন? বুঝছেন? পারঅক্সিসোম সবাই ক্লিয়ার? পারঅক্সিসোম সবাই ক্লিয়ার? পারঅক্সিসোম সবাই ক্লিয়ার কিনা আমাকে বলেন। পারঅক্সিসোম সবাই ক্লিয়ার কিনা বলেন, ঠিক আছে। পারঅক্সিসোম সবাই ক্লিয়ার কিনা বলেন। এখন আমরা একটা ছোট্ট মিম দেখি। ক্যাটালিস বি লাইক দ্যাট। হ্যাঁ, আমি কাটি তাই আমি ক্যাটালিস। এখন আমরা একটা ছোট্ট মিম দেখি, ঠিক আছে। হার্মফুল পারক্সাইড, হার্মফুল, হার্মফুল পারক্সাইড, ক্ষতিকর পারক্সাইড কোষের মধ্যে আছে, ঠিক আছে। তখন এই যে পারক্সিসোম, ওয়াই সে হেলো টু আওয়ার লিটল ফ্রেন্ড, ঠিক আছে। দেখেন পারক্সিসোম ক্লিয়ার। হার্মফুল পারক্সাইড, কিন্তু পারক্সাইড কিন্তু কোষের জন্য বিষাক্ত। এই হাইড্রোজেন পারক্সাইড কিন্তু কোষের জন্য বিষতুল্য, বিষাক্ত, ঠিক আছে। সবাই ক্লিয়ার? এটা এই মিম বুঝলে আশা করি আপনি পারক্সিসম বুঝে ফেলছেন, ঠিক আছে। ঠিক আছে, সবাই এটা ক্লিয়ার? সবাই এটা ক্লিয়ার কিনা বলেন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন গ্লাইওক্সিজম থেকে আমরা জাস্ট আঁকায় ফেলি, এতটা ইম্পর্টেন্ট না, তারপরে টাঁকায় ফেলি, ঠিক আছে। একক পর্দা বেষ্টিত, এর নিচে দাগ দিই, একক পর্দা বিশিষ্ট দাগ দিই। স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে, এটাও নিচে দাগ দিই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে, তারপর দেখেন ব্রাইডেনবের্গ আবিষ্কার করছে
ঠিক আছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সূত্রাকার ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা এবং তৈলবীজের কোষে গ্লাইকোসোজোম পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট। বীজের লিপিড সঞ্চয়ী কোষে এদেরকে দেখা যায়, এইটা ইম্পর্টেন্ট। কোথায় পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট, কোথায় পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট। সূত্রাকার ছত্রাকে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর ইস্টে পাওয়া যেতে পারে, নিউরোস্পোরাতে পাওয়া যেতে পারে। যেহেতু এটা স্নেহ পদার্থ বিভাগের এনজাইম ক্যারি করে, বা লিপিড বা তেল জাতীয় পদার্থ বিভাগের এনজাইম ক্যারি করে, তাহলে তেল বীজের যে কোষগুলো আছে সেখানে বেশি পাওয়া যেতে পারে। এন্ডোপ্লাজমিক জালিকার সিস্টার্নি অংশ থেকে তার উৎপত্তি, ঠিক আছে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকতে পারে, সেই এনজাইমের নামগুলো জাস্ট ব্র্যাকেট দিয়ে রাখেন। বিটা অক্সিডেশন এবং গ্লাইওক্সালো চক্রের বিভিন্ন এনজাইম পাওয়া যায়। তারপর আইসোসাইটেড লাইগেস থাকে, মেলেট সিনথেটেস থাকে, গ্লাইকোলো অক্সিডেস থাকে, ক্যাটালেস থাকে। আচ্ছা, এগুলো একটু আঁকায় রাখেন জাস্ট। সায়াদা স্বামীবা বলতেছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। থ্যাংক ইউ সো মাচ। আপনি না বললে আমরা জানতেই পারতাম না, আমরা জেনে খুবই উপকৃত হয়েছি। স্মোকিং ইজ ডেঞ্জারাস অ্যান্ড ইনজুরিয়াস টু হেলথ। তো সবাই স্মোকিং অ্যাভয়েড করবা, ঠিক আছে। ভালো ছেলেরা, ভালো মেয়েরা, ভদ্র ছেলেরা, ভদ্র মেয়েরা কখনো স্মোক করে না, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়াশোনায় আউট পকেটিংটা বুঝাই দিন। আচ্ছা, ধর এটা হচ্ছে একটা পকেট, ধর এটা একটা শার্ট, এটা একটা শার্ট, ঠিক আছে। এটা একটা শার্ট, ধর এই পকেটটা বাইরের দিকে আছে, তাহলে এটা আউট পকেট, শার্টের বাইরের দিকে আছে, ঠিক আছে। ভিতরের দিকে থাকলে ইনার পকেট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা যদি এই বাইরের দিকে এভাবে পকেট সৃষ্টির মাধ্যমে কাউকে ছেড়ে দেয়, তাহলে এটা আউট পকেটিং। আর ভিতরের দিক থেকে এদিক থেকে ছাড়লে এটা ইনার পকেটিং, ঠিক আছে। আচ্ছা, তেল বীজ কোনগুলা গুগল করেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। সুলাইমান শরীফ ইমন। বিটা অক্সিডেশন কি? বিটা অক্সিডেশন হচ্ছে লিপিড মেটাবলিজম বা ফ্যাট বিপাকের একটা ধাপ। আমরা যখন মেডিকেল কলেজে উঠবো, মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি নামে একটা সাবজেক্ট আছে। সেই বায়োকেমিস্ট্রিতে মেটাবলিজম নামে একটা কার্ড আছে, সেইখানে আমরা বিটা অক্সিডেশনের বিস্তারিত সম্পর্কে জানতে পারবো। আমাদের ইন্টারমিডিয়েটের বইগুলোতে কিন্তু বিটা অক্সিডেশন সম্পর্কে বিস্তারিত কিছু দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা, দেখেন। আচ্ছা, আমরা তারপর সামনের দিকে যাই। গ্লাইকোসোজোমের কাজ প্রধানত চর্বি বা লিপিড বিভাগ নিয়ন্ত্রণ করা, বীজের অঙ্কুর উদ্গমে। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট রিডিং দিয়ে রাখবেন। এক নাম্বার কাজটা বেশি ইম্পর্টেন্ট, আর বাকিটা জাস্ট রিডিং দিয়ে রাখবেন। বাকিগুলো জাস্ট কি দিয়ে রাখবেন? রিডিং দিয়ে রাখবেন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আইসোসাইট্রেট মানে কি? আইসোসাইট্রেট বাবারে, আইসো মানে হচ্ছে সেম। এগুলো তো শুধু শব্দটা দেওয়া আছে, ব্যাখ্যা তো অনার্সে গেলে জানতে পারবেন। এগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে গেলে জানতে পারবে। মানে পড়াশোনা পড়াশোনা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে এটা। এগুলো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনে এসেছো, ঠিক আছে। এগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে গিয়ে জানতে পারবে। এই দুইটা লাইনের মাঝে হচ্ছে আপনার পড়াশোনার জীবন। আপনার জীবন দুইটা লাইনের মাঝখানে অবস্থান করে। একটা হচ্ছে এটা, এগুলো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনে এসেছো, এগুলো তোমরা পরবর্তী শ্রেণীতে গিয়ে জানবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এমন। আইসোসাইট্রেট, এই সাইট্রেট বানান, ঠিক আছে। সাইট্রেট, আইসো আর হবে এখানে আইসোসাইট্রেট। এই সাইট্রেট, আপনারা সাইট্রিক অ্যাসিডের নাম শুনছেন আশা করি। সাইট্রিক অ্যাসিড, তারপরে পাইরুভিক অ্যাসিড, তারপরে কি শুনছেন? পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ ভেঙে কি হয়? গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভিক অ্যাসিড হয় না? ভার্সিটিতে গিয়ে দেখবেন, হ্যাঁ, তোমরা জেনে অবাক হবে। আরেকটা লাইন আছে, ভার্সিটিতে গিয়ে দেখবেন এই পাইরুভিক অ্যাসিডকে আদর করে অনেকে পাইরুভেট নামে ডাকতেছে। কি নামে ডাকতেছে? পাইরুভেট নামে ডাকতেছে, ঠিক আছে। ভার্সিটিতে গিয়ে দেখবেন সাইট্রিক অ্যাসিডকে অনেকে সাইট্রেট নামে ডাকতেছে। কি নামে ডাকতেছে? সাইট্রেট নামে ডাকতেছে। আইসো মানে হচ্ছে সেম বা একই। তাহলে আইসোসাইট্রেট মানে হচ্ছে এই সাইট্রেটের মতো একই, বা সাইট্রিক অ্যাসিডের মতো একই। এটা জানলাম আমরা, জেনে কি উপকার হইলো বলেন আমাকে। দেখেন, সাইটোকঙ্কাল কি? কামরাইন চৌধুরী ভাই, সারা রাত রামায়ণ পড়ছি, সকালবেলায় এসে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন সীতাকার দুলাভাই। আপনি যদি জিজ্ঞেস করতেন সীতাকার ভাবি, তাহলে আমি বুঝতাম সীতা একজন ভদ্রমহিলা, এই সম্পর্কে আপনি অন্তত ধারণা রাখেন।
সাইটোকঙ্কাল পড়ায় শেষ করে ফেলছি, এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন সাইটোকঙ্কাল কি। 10 মিনিট টেনে পিছনে দেখেন, এখন এটা পড়াইতে গেলে টাইমটা জাস্ট নষ্ট হবে, ঠিক আছে। সীতাকার ভাবি এটা জিজ্ঞেস করা যায়, এটা জিজ্ঞেস করলাম তো একটা মান ইজ্জত থাকে, কিন্তু সীতাকার দুলাভাই এটা যদি জিজ্ঞেস করেন তাহলে আলটিমেটলি আমি আর কি বলবো। দেখেন পড়াইছি বাবা, সাইটোকঙ্কালকে আমি পড়াইছি। কোষ গহ্বর আপনি জাস্ট 10 মিনিট টেনে দেখেন। বা সেল ভ্যাকিউল, সাইটোপ্লাজমের দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায়, সাইটোপ্লাজমের দৃশ্যত যে ফাঁকা অংশ দেখা যায় তাকে কি বলা হয়? সেল ভ্যাকিউল, ঠিক আছে, সেল ভ্যাকিউল, ঠিক আছে। এটার একটা পাতলা পর্দা আছে, পাতলা পর্দা আছে, তার নাম হচ্ছে টোনোপ্লাস্ট, তার নাম কি? টোনোপ্লাস্ট, তার নাম কি? টোনোপ্লাস্ট। আর কোষ গহ্বরের অভ্যন্তরে যে রস থাকে তাকে বলা হয় কোষ রস। কোষ রসের আরেক ইংরেজি হচ্ছে, কোষ রসের ইংরেজি হচ্ছে সেল সেপ, লিখে রাখেন। কোষ রসের ইংরেজি হচ্ছে সেল সেপ, কোষ রসের ইংরেজি হচ্ছে সেল সেপ, এটা লিখে রাখেন, ঠিক আছে। টোনোপ্লাস্ট, টোনোপ্লাস্ট কি দেখাইতেছি দ্বারা, এই যে ধর এটা একটা কোষ, এটা একটা কি? এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা কি? উদ্ভিদ কোষ। এই যে উদ্ভিদ কোষের সেন্টারে বা কেন্দ্রে, কেন্দ্রে দেখে একটা গহ্বর আছে, এটা কি বলা হইতেছে? সেন্ট্রাল ভ্যাকিউল। কি বলা হইতেছে? সেন্ট্রাল ভ্যাকিউল বা কেন্দ্রীয় গহ্বর, সেন্ট্রাল ভ্যাকিউল বা কেন্দ্রীয় কোষ গহ্বর, কেন্দ্রীয় কোষ গহ্বর। কেন্দ্রীয় কোষ গহ্বর কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, অনেক বড়, এবং এটার চারদিকে একটা মানে পাতলা পর্দার মতো এখানে আছে, ঠিক আছে। এই পর্দাটারে আমরা কি বলার চেষ্টা করতেছি? টোনোপ্লাস্ট বলার চেষ্টা করতেছি, ঠিক আছে। দেখেন পড়াশোনায় ফেরত আসি আমরা। এই যে প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে রাখে তাকে টোনোপ্লাস্ট বলে। এই যে চারদিকে যা আছে এগুলো তো প্রোটোপ্লাজমের অংশ, প্রোটোপ্লাজমের অংশ, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এবং এই যে টোনোপ্লাস্ট, এই যে টোনোপ্লাস্ট, এই যে টোনোপ্লাস্টটা এই যে কোষ গহ্বরটাকে বেষ্টন করে রাখছে। এই টোনোপ্লাস্টটা হচ্ছে কোষ গহ্বরের পর্দা, ঠিক আছে, কোষ গহ্বরের কি? পর্দা। এখন যেটা লাগবে সেটা হচ্ছে এটা, কোষ গহ্বরের কাজ। কোষ গহ্বরের কাজ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবেই, এটা আমাদের জানা লাগবেই, ঠিক আছে, এটা আমাদের জানা লাগবে, ঠিক আছে। সেল স্যুপ হবে, ইস। দেখেন কোষ রস ধারণ করা, আচ্ছা এগুলো কোষ রস ধারণ করা যেটা লাগবে আর কি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে কোষের অভ্যন্তরের পিএইচ রক্ষা করা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোষের অভ্যন্তরের কি রক্ষা করা? পিএইচ রক্ষা করা। কোষের অভ্যন্তরের কি রক্ষা করা? পিএইচ রক্ষা করা, ভেতরের পানির চাপ রক্ষা করা, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখেন এটার আনসার দেন। আজকের দিনের কুইজ 3, আজকের দিনের কুইজ 3, কুইজ 3 আনসার দেন। আজকের দিনের কুইজ 3 আনসার দেন, এটা কি হবে? আজকের দিনের কুইজ 3 আনসার দেন। টেনোপ্লাজম কি? রংধনু 7 রং, এই প্রশ্ন করতে পাইলেন আপনি। স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? অলরেডি তো আমরা এটা পড়ে ফেলছি। সেন্ট্রিওল একটা কি? স্বপ্রজননক্ষম অঙ্গাণু। আমরা জানি ই প্যাডে পাওয়া যায় না, ই প্যাডে পাওয়া যায় না, আইপ্যাড না। ই মানে ইস্ট, ইস্টে পাওয়া যায় না। পি মানে প্রোক্যারিওটিক সেল, এ মানে এনজিওস্পার্ম, এনজিওস্পার্মে পাওয়া যায় না। ডি, ডি মানে ডায়াটম, ডায়াটমে পাওয়া যায় না। টেরিডোফাইটে পাওয়া যায়। কুইজ 3 আনসার হচ্ছে বি। টেনোপ্লাজম কি বাবা? আচ্ছা 3 এর আনসার হচ্ছে বি, এক্স্যাক্টলি। কামাল পাশা, মারুফ হোসাইন, উম্মে রুমান রাহি, শাহরিয়ার রহমান শাফি, ইসরাত, আচ্ছা ওকে, ইমন সরকার, রাসেল মিয়া, মারজুক ইসলাম, আব্দুল হান্নান সাহেব, আচ্ছা ওকে। নিউক্লিয়াস, ওকে, আমরা আজকে নিউক্লিয়াস পড়বো নাকি শেষ করে দিব বলেন? আমাদেরকে নিউক্লিয়াস পড়া উচিত, ঠিক আছে, পড়ি। নিউক্লিয়াসটা একটু পড়ি আমরা, অসুবিধা নেই, নিউক্লিয়াসটা একটু পড়ি। আচ্ছা নিউক্লিয়াস একটু পড়ি, নিউক্লিয়াস একটু জিন না, নিউক্লিয়াস একটু কি পড়ি। আসেন দেখেন, নিউক্লিয়াসকে বলা হয় কোষের, নিউক্লিয়াসকে বলা হয় কোষের কি? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা। আচ্ছা নিউক্লিয়াসের সংজ্ঞাটা দেখবেন। প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডাবল আরএনএ অবস্থায়, প্রোটোপ্লাজমিক রডস এবং ক্রোমাটিন জালিকা ডট 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 ডট, দেখবেন, দেখলেই বুঝবেন আপনারা, ঠিক আছে। নিউক্লিয়াস দেখলেই বুঝবেন, এটা আমি পড়ায় ফেলছি অলরেডি আপনাদের। যেটা লাগবে এই রবার্ট ব্রাউনের নাম লাগবে, রবার্ট ব্রাউন। আমি সালটাল সাধারণত পড়াই না, কিন্তু 1831 সালটা এটা জানা লাগবে। সে অর্কিড বা রাস্তামাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করছে আর নামকরণ করছে, এইটা অন্তত লাগবে, ঠিক আছে, এটা অন্তত লাগবে। তারপর আমরা সামনের দিকে যাই, নিউক্লিয়াসের সংখ্যা ও বিস্তৃতি, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন একটা কোষে নিউক্লিয়াস, একটা কোষে নিউক্লিয়াস একটা থাকতে পারে। যদি একটা থাকে, যদি একটা কোষে নিউক্লিয়াস একটা থাকে তাহলে সেটা কেন্দ্রে থাকবে। কোথায় থাকবে? কেন্দ্রে থাকবে। এখন কথা হচ্ছে স্যার একটা কোষে কি নিউক্লিয়াস একাধিক থাকতে পারে? হ্যাঁ,
একটা কোষে নিউক্লিয়াস একাধিক থাকতে পারে, একটা কোষে নিউক্লিয়াস একাধিক থাকতে পারে, একের অধিক থাকতে পারে, একের অধিক থাকতে পারে। তাহলে একটা কোষে বহু নিউক্লিয়াস থাকতে পারে, একটা কোষে বহু নিউক্লিয়াস থাকতে পারে, একটা কোষে বহু নিউক্লিয়াস কি থাকতে পারে, এটা কোনো অপরাধ না। কিন্তু একজন মানুষ হয়ে একজন ছেলে যদি অনেক নারীর সাথে সম্পর্ক রাখে, বা একজন নারী যদি অনেক পুরুষের সাথে সম্পর্ক রাখে, ওইটা আবার ইথিক্সের মধ্যে পড়ে না, ঠিক আছে? একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে, কিন্তু ওইটা যাই হোক। দেখেন তো বহু নিউক্লিয়াস, উদ্ভিদের কোষে যদি বহু নিউক্লিয়াস থাকে, উদ্ভিদের কোষে যদি বহু নিউক্লিয়াস থাকে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা কি বলি? তখন তাকে বলি আমরা সিনোসাইট। কি বলি? সিনোসাইট। কি বলি? সিনোসাইট। কি বলি? সিনোসাইট। আর প্রাণীর কোষে যদি বহু নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, ঠিক আছে, 1831 দিবেন, দীপ্ত পারিয়াল 1831। যদি প্রাণী কোষে বহু নিউক্লিয়াস থাকে, যদি প্রাণী কোষে বহু নিউক্লিয়াস থাকে, যদি প্রাণী কোষে বহু নিউক্লিয়াস থাকে, তাহলে তখন তাকে বলি আমরা প্লাজমোডিয়াম। কি বলি? প্লাজমোডিয়াম। 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 কি বলি? প্লাজমোডিয়াম। ঠিক আছে, আচ্ছা দেখেন একটু আঁকায় নেন এখান থেকে, একটু আঁকায় নেন এখান থেকে। সেটা হচ্ছে এটা কোষে একটা নিউক্লিয়াস একটা থাকে, আবার কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। কোনো কোষে নিউক্লিয়াস কি হয় না? থাকে না। কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। এখন নিউক্লিয়াস থাকে না কোন কোন কোষে? সিভ কোষে। আপনারা জাইলেম ফ্লুয়েম পড়েন নাই? ফ্লুয়েমের যে সিভ কোষ, ফ্লুয়েমের সেই সিভ কোষে কি থাকে না? মানে হচ্ছে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? তারপর দেখেন এই যে মানুষের যে লোহিত রক্তকণিকা, একটু একটু দেখে রাখেন, পরিণত লোহিত রক্তকণিকা, মানুষের কি পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? তারপর এখানে আরেকটা অ্যাড করেন, অনুচক্রিকা। অনুচক্রিকাতেও কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আর পরিণত লোহিত রক্তকণিকা, মানুষের পরিণত লোহিত রক্তকণিকা, মানুষের পরিণত লোহিত রক্তকণিকা, ঠিক আছে? পরিণত লোহিত রক্তকণিকাতে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আর পরিণত লোহিত রক্তকণিকা মানে হচ্ছে ইরাইথ্রোসাইট আর এরিথ্রোসাইট, ইরাইথ্রোসাইট আর এরিথ্রোসাইট, ঠিক আছে? আর কিছু কিছু কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। এমন উদাহরণগুলো কি? ভাউচেরিয়া, বট্রেডিয়াম, ঠিক আছে, আর হচ্ছে সেপ্টোলিয়া ইত্যাদি শৈবাল, আর পেনিসিলিয়াম ছত্রাকে, পেনিসিলিয়াম নামক ছত্রাকে কি একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। আর যেহেতু এগুলা উদ্ভিদ, এই কারণে এদেরকে আমরা কি বলতেছি? সিনোসাইড বলতেছি। কি বলতেছি? সিনোসাইড বলতেছি, ঠিক আছে? মোহাম্মদ ফারহান ভাই, আপনার মুড বোঝা খুব কঠিন, কখন কোন মুড থাকে বোঝা যায় না। তো ঠিকই তো আছে, আমার মুড আপনি বুঝে কি করবেন? যার বোঝার দরকার সে বুঝলেই হবে, ঠিক আছে? আমরা পড়াশোনায় ফেরত আসি। দেখেন নিউক্লিয়াসের আকৃতি যেখানে যেটা মন চায় সেখানে সেই রকম হবে। আমাদের কি কখনো বৃত্তাকার চাইলে বৃত্তাকার, কখনো যদি উপবৃত্তাকার হইতে সে উপবৃত্তাকার, এগুলো কোনো ইস্যুজ না। দেখেন অবস্থান, কোষে যদি নিউক্লিয়াস একটা থাকে তাহলে কোথায় থাকে? কেন্দ্রে। আর যদি অনেকগুলো থাকে তাহলে ছড়ানো ছিটানো, ঠিক আছে? আচ্ছা আকার আয়তন, একটা কোষের মধ্যে নিউক্লিয়াস 10 থেকে 15% স্থান দখল করতে পারে, 10 থেকে 15%, ঠিক আছে? আচ্ছা স্পার্ম বা শুক্রাণুর 90% নিউক্লিয়াস, স্পার্ম বা শুক্রাণুর 90% কি নিউক্লিয়াস। আর একটা কথা বলি, ধরুন কোষ গহ্বর অনেক বড়, তাহলে নিউক্লিয়াস কই থাকবে? এক কিনারায় অবস্থান করবে। কারণ একটা কোষ, একটা নিউক্লিয়াস কেন্দ্রে থাকলো, কিন্তু এই একটা কোষ, এই কোষের কোষ গহ্বর অনেক বড়, তাহলে এক কিনারায় কোনো রকমের নিউক্লিয়াস টিকে থাকবে। বুঝছেন কি বলছি? আচ্ছা আমরা পড়াশোনায় ফেরত আসি। রাসায়নিক গঠন, নিউক্লিক অ্যাসিড কি দিয়ে গঠিত? নিউক্লিয়াস কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ হচ্ছে এটা কোষের কি করে? কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, বা মেটাবলিক রিয়াকশনগুলো কন্ট্রোল করে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে কোষের মস্তিষ্ক। এটাকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র, কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র। এই রাকিব কি হচ্ছে? দাঁড়ান, যেগুলো দাগিয়ে দিচ্ছেন না সেগুলো কি পড়তে হবে না? না পড়তে হবে না। আচ্ছা রাকিব হাসান, রাকিব হাসানকে 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা না 12 ঘন্টা দিই, 12 ঘন্টার জন্য সাসপেন্ড করা হলো, ঠিক আছে? 12 ঘন্টার জন্য সাসপেন্ড করা হলো, ঠিক আছে? ওকে ফাইন, শাস্তির দরকার আছে, বুঝছেন? রাকিব হাসানকে 24 ঘন্টার জন্য সাসপেন্ড করা হলো। আমি কি আসলে রাকিব কি করছি না অন্য কাউকে করে দিছি? না রাকিব কি করছি? জীবনে শাস্তির দরকার আছে, ঠিক আছে? দেখেন
ঠিক আছে, ওকে সাসপেন্ড করা হয়েছে। যদি 10 MS আমার বাপের সম্পত্তি থাকতো ওরা আজীবনের জন্য সাসপেন্ড করতাম এই মুহূর্তে, কিন্তু আফসোস। দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি। শুনেন, এই যে আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনা করে কি হইতেছেন? উচ্চশিক্ষিত, অতি উচ্চশিক্ষিত হইতেছেন, ঠিক আছে, শিক্ষিত, অতি উচ্চশিক্ষিত এবং শিক্ষিত হইতেছেন, ঠিক আছে। এখন এইটা হওয়ার মূল কারণটা কি? আপনি একটা সার্টিফিকেট পাবেন, ব্যাপারটা কি এইটাই? মানে বা একটা ভালো জব করবেন, ব্যাপারটা কি এইটাই? বা অনেক টাকা পয়সা কামাবেন, ব্যাপারটা কি এইটাই? ব্যাপারটা তো এইটা না অ্যাকচুয়ালি, ঠিক আছে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে আত্ম উন্নয়ন, চারিত্রিক উন্নয়ন, বা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং, একজন মানুষ হিসাবে রাম ছাগলের মস্তিষ্ক চাইতে যে আপনার মস্তিষ্ক উন্নত, ঠিক আছে। আপনি যে মানে হচ্ছে একটা বেটার ক্রিয়েশন, রাম ছাগলের চাইতে যে আপনি একটা বেটার ক্রিয়েশন, ওর মস্তিষ্ক চাইতে আপনার মস্তিষ্ক উন্নত, আপনার মধ্যে মানবিক গুণাবলী আছে, ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন? তো এইটা আপনার অ্যাকচুয়ালি ফুটায় তুলতে হবে। একজন মানুষের প্রতি, একজন মানুষকে আপনি কীভাবে কথা বলবেন, অ্যাকচুয়ালি কীভাবে অ্যাপ্রোচ করবেন, আপনার কথা বা অ্যাপ্রোচ বা কাজে আরেকজন কষ্ট পাবে কিনা, বা এখানে কোন ধরনের এনভায়রনমেন্ট আছে, বা কোন ধরনের পরিবেশ আছে, কোন পরিবেশে কি বলতে হবে, কি করতে হবে না করতে হবে এই মুহূর্তে সোসাইটিতে, সমাজে বা পরিবারে, বা আপনার নিজের প্রতি আপনার রেসপন্সিবিলিটি কী, দায়বদ্ধতা কী। তো এইগুলা বুঝতে পারা বা এইগুলা অর্জন করতে পারা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। বুঝছেন কি বলছি? সার্টিফিকেট পাওয়া বা অতি উচ্চশিক্ষিত হওয়া এইগুলো কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য না। বুঝাইতে পারলাম? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা, রাকিব হাসান যে কাজটা করছে এটার জন্য আমি তো বললাম, যদি আমার হাতে স্কুপ থাকতো আমি ওকে টোটালি আজীবনের জন্যই ব্যান করতাম, কিন্তু শাস্তির দরকার আছে, এই কারণে 12 ঘন্টার জন্য ব্যান করলাম। আর একটা ব্যাপার, আমার উপর রাগ করলে লাভ নেই, ঠিক আছে। তো জীবনে শাস্তির দরকার আছে। দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি, আমরা পড়াশোনায় ফেরত আসি। আচ্ছা, এগুলো একটু রিডিং দিয়েন তো, রিডিং দিয়েন। কোষ, আচ্ছা, নিউক্লিয়াসের কাজ, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র, ঠিক আছে। দেখেন আদর্শ নিউক্লিয়াসের গঠন 4টা অংশ আছে। কয়টা অংশ আছে? 4টা অংশ আছে। নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ মানে কি? এনভেলপ মানে কি? আচ্ছা, এনভেলপ মানে কি? আচ্ছা, নাহিদ বলতেছে স্পার্ম মানে কি সেটাই সে বুঝে নাই। আচ্ছা শুনেন, ধরেন এই যে নাহিদ আপনি ক্লাস করতে আসছেন বা আমি ক্লাস নিতেছি, আমার আপনার উৎপত্তি কই থেকে হয়েছে? যেহেতু আমি আপনি মানে হচ্ছে প্রাণীকোষ, প্রাণীদেহ, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের যে বাবার অংশ, ঠিক আছে, নাহিদ আপনার বাবার অংশ, বা আমি যে ক্লাস নিতে আসছি আমার বাবার অংশ, আমাদের বাবার অংশ থেকে একটা কোষ আসছিল, বুঝছেন, সেটা হচ্ছে জনন কোষ, সেটা হচ্ছে জনন কোষ। যেটা নাহিদ আপনার বাবা বা আমি যে ক্লাস নিতে আসছি আমার বাবা, আমার বাবার অংশ থেকে আসছিল, আমার তৈরি হওয়ার জন্য যে জনন কোষটা আসছিল, সেই জনন কোষটার নামই হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, ঠিক আছে। আর যে অংশটা আমার মায়ের অংশ থেকে, ঠিক আছে, আসছিল, ঠিক আছে, মায়ের অংশ থেকে আসছিল যে জনন কোষ, সেই জনন কোষের নামই হচ্ছে ডিম্বাণু। সেই জনন কোষের নামই কি? ডিম্বাণু বা ওভাম। তারপর এই শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা ফিউজ হয়ে বা মিলিত হয়েছে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? নিষেক। কি বলতেছি? নিষেক বা ফার্টিলাইজেশন। তারপরে দুইটা মিলে এখানে একটা কোষ তৈরি হয়েছে, তার নাম জাইগোট। তার নাম কি? জাইগোট। এগুলো আগে পড়ায় ফেলছি, ঠিক আছে, জাইগোট, ঠিক আছে। তো তারপরে এই জাইগোটের ক্রমাগত বিভাজনের ফলে এই যে আমার দেহ তৈরি হয়েছে, এত লম্বা হয়েছে, আপনার দেহ তৈরি হয়েছে, আপনি ক্লাস করতে আসছেন, আমি ক্লাস নিতেছি, বুঝছেন, ঠিক আছে। মাঝে মাঝে আপনাদের বিভিন্ন কমেন্ট দেখে মনে হয় যে অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ আমরা পড়াশোনায় ফেরত আসি। হ্যাঁ ভাই, শুধু মার্ক করাগুলো পড়লেই হবে? আজকে কোনো সারপ্রাইজ আছে কিনা? না, প্রতিদিন সারপ্রাইজ দিলে আপনারা মানে নিতে পারবেন না এত সারপ্রাইজ, ঠিক আছে। নিউক্লিয়াসের গঠন, এনভেলপ, এনভেলপ শব্দের মানে হচ্ছে খাম। এনভেলপ শব্দের মানে কি? খাম। খামটা একটা জিনিসের আবরণ না? তাহলে নিউক্লিয়ার আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেন, এটাই হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। প্লাজম মানে কি? প্লাজম মানে হচ্ছে তরল। তাহলে নিউক্লিয়াসের তরল হচ্ছে নিউক্লিওপ্লাজম। তার ভিতরে একটা গোলাকার বস্তু থাকে, সেই গোলাকার বস্তুটার নাম কি? সেই গোলাকার বস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস। সেই গোলাকার বস্তুটার নাম কি? সেই গোলাকার বস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস, ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু থাকে, ঠিক আছে। দেখেন এই যে নিউক্লিয়াসের ছবিটা দেখেন, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে যে তরল আছে, নিউক্লিয়াসের ভিতরে দেখেন সাইটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম মানে কি? সাইটোপ্লাজম মানে কি? সাইটো মানে হচ্ছে কোষ, প্লাজম মানে হচ্ছে তরল, প্লাজম মানে হচ্ছে ফ্লুইড বা তরল, সাইটো মানে হচ্ছে সেল বা কোষ। তাহলে কোষের ভিতরে যে তরল আছে তাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। তাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম।
তো এই নিউক্লিয়াসের ভিতরে যে তরল আছে তাকে আমরা কি বলি? নিউক্লিওপ্লাজম। আমরা জানি তরল যেখানে আছে সেটাকে আটকে রাখার জন্য পর্দা লাগবে, মেমব্রেন লাগবে। তাহলে নিউক্লিয়াসের যে মেমব্রেন সেটাকে আমরা কি বলতেছি? নিউক্লিয়ার মেমব্রেন। কি বলতেছি? নিউক্লিয়ার মেমব্রেন। আপনার বইয়ের মধ্যে সেটা কি বলছে? নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, এই যে দেখেন একটা গোলাকার বস্তু আছে, তার নাম নিউক্লিওলাস। তার নাম কি? নিউক্লিওলাস। দেখেন এখানে এখানে ছিদ্র আছে, ঠিক আছে, এখানে এখানে ছিদ্র আছে, সেগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন এখানে যে সুতাগুলো আছে, সুতাগুলো আছে, এই যে সুতা, এই সুতাকে বলতেছি আমরা ক্রোমাটিন ফাইবার। কি বলতেছি? ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। তন্তু মানে কি? সুতা। সুতা দিয়ে আমরা কি বলি? জাল বলি না? নুসরাত জাহান এন্ডোসিম্বায়োসিস পড়াইছি, আপনি একটু দেখেন 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে। ঠিক আছে, আচ্ছা, আজকে আর কতক্ষণ পড়াবো? আর সর্বোচ্চ 2-3 মিনিট। দেখেন এই যে সুতা, সুতাগুলা দিয়ে একটা জাল হয়েছে। রেটিকুলাম মানে কি? রেটিকুলাম মানে হচ্ছে জালিকা। তাহলে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু দিয়ে বা ক্রোমাটিন সুতা দিয়ে যে জালটা হয়েছে নিউক্লিয়াসের মধ্যে, সেটাকে আমরা কি বলতেছি? নিউক্লিয়ার রেটিকুলাম। সেটাকে আমরা কি বলতেছি? নিউক্লিয়ার রেটিকুলাম। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এটা, ব্যাপারটা হচ্ছে এটা। দেখেন এই নিউক্লিয়াসের যে অংশগুলো আছে এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। এখন জাস্ট আমরা বইয়ের মধ্যে আঁকায় নিই, এখন জাস্ট আমরা বইয়ের মধ্যে আঁকায় নিই। নিউক্লিয়ার এনভেলপের নিচে দাগ দেন, দ্বিস্তরী ফসফোলিপিডের নিচে দাগ দেন। ঠিক আছে, তো এটা নিয়ে, আচ্ছা, ঠিক আছে, এটুকু নিচে দাগ দেন। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস 9 মিটার, এটার নিচে দাগ দেন। ঠিক আছে, নিউক্লিয়াসকে জুম করলে কি পাওয়া যায়? নিউক্লিয়ার এনভেলপ, আবার ট্রান্সপোর্টার প্রোটিন। আচ্ছা, জাস্ট এইটুকু একটু রিডিং দিয়ে রাখেন, এগুলো রিডিং দিয়ে রাখেন। এগুলো তো ডিপ থেকে প্রশ্ন আসে না, ডিপ থেকে তো প্রশ্ন আসে না। নিউক্লিয়ার এনভেলপ তো পড়লামই, নিউক্লিয়ার এনভেলপ, আচ্ছা, এগুলো জাস্ট রিডিং দিয়ে রাখেন। ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপের কাজ, ধরেন এটা একটা কোষ, কোষের ভিতরে যে তরল আছে সেই তরলকে আমরা কি বলতেছি? সেই তরলকে আমরা কি বলতেছি? সেই তরলকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। কি বলতেছি? সাইটোপ্লাজম। প্লাজম মানে কি? প্লাজম মানে হচ্ছে তরল, সাইটো মানে হচ্ছে কোষ। তাহলে কোষের তরল কি? সাইটোপ্লাজম। আর এই যে এইখানে একটা তরল আছে, এখানে একটা তরল আছে, এটা চারপাশে একটা পর্দা আছে, পর্দা আছে। এই যে তরলটা, এই যে তরলটা, এটা নিউক্লিয়াসের ভিতরের তরল, এই কারণে এটাকে আমরা কি বলতেছি? নিউক্লিওপ্লাজম। কি বলতেছি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, প্লাজম মানে তরল, নিউক্লিয়াসের তরলকে নিউক্লিওপ্লাজম। এই যে মেমব্রেনটা, এই যে মেমব্রেনটা বা আবরণটা বা এই যে এনভেলপ বা খামটা, এটা তো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ। এটা অ্যাকচুয়ালি নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমকে পরস্পর কি করছে? পৃথক করছে বা আলাদা করছে। এটাই 1 নম্বর কাজ। এটাই কি 1 নম্বর কাজ। ঠিক আছে, এটাও 1 নম্বর কাজ। ঠিক আছে, দেখেন তারপর হচ্ছে বাদবাকিগুলো রিডিং দিন, বাদবাকিগুলো রিডিং দিন। আর মানে রিডিং বোঝার চেষ্টা করেন। ধরেন নিউক্লিয়াসের ভিতরে কোনো কিছু উৎপন্ন হয়েছে, তাহলে এটা বাইরে যাবে নিউক্লিয়াস থেকে, তাহলে নিউক্লিয়ার রন্ধ্র দিয়েই তো বেরোতে হবে, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন ভেদ করেই তো বেরোতে হবে। ধরেন ভিতর থেকে, এই যে বাইরে থেকে কোনো কিছু নিউক্লিয়াসের ভিতরে ঢুকবে, তাহলে তো নিউক্লিয়ার মেমব্রেন ভেদ করে মানে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে দিয়ে যাইতে হবে। তাহলে এই যে অভ্যন্তরীণ যে যোগাযোগ রক্ষা, অভ্যন্তরীণ যে যোগাযোগ রক্ষা, এখানেও তার ভূমিকা আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন নিউক্লিওপ্লাজম। প্লাজম মানে কি? প্লাজম মানে হচ্ছে ফ্লুইড বা তরল, ফ্লুইড বা তরল। তাহলে নিউক্লিওপ্লাজম মানে কার তরল? নিউক্লিয়াসের তরল। কার তরল? নিউক্লিয়াসের তরল। এই যে স্বচ্ছ ঘন দানাদার যে তরল আছে নিউক্লিয়াসের ভিতরে, সেটাই কি? নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, দেখেন এই নিউক্লিওপ্লাজমের আর একটা নাম আছে, কেরিয়ন শব্দের মানে কি? কেরিয়ন শব্দের মানে হচ্ছে নিউক্লিয়াস। কেরিয়ন শব্দের মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের লিম্ফ মানে হচ্ছে তরল। তাহলে নিউক্লিয়াসের যে তরল সেটাকে আমরা অনেক সময় কি নামে ডাকি? কেরিয়ন লিম্ফ নামে ডাকি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, আর ইউতে আসছিল, যে নিউক্লিয়াসের তরলকে আমরা কি বলি? নিউক্লিয়াসের তরলকে আমরা কি বলি? নিউক্লিয়াসের তরলকে আমরা বলি নিউক্লিও মানে হচ্ছে কেরিওলিম্ফ। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিওপ্লাজমের কাজ ক্রোমাটিন জালিকা ধারণ করা, নিউক্লিওলাস ধারণ করা। দেখেন এই ছবিটা দেখেন, এই যে নিউক্লিয়াসের যে তরলটা আছে, এটা নিউক্লিওলাসকে ধারণ করছে। এই যে ক্রোমাটিন যে জালিকা আছে, জালিকাকেও ধারণ করছে। অর্থাৎ এই নিউক্লিওপ্লাজমে বা নিউক্লিয়াসের তরলের মধ্যেই তো সবকিছু ভেসে থাকে। তাহলে নিউক্লিওলাস ভেসে আছে কোথায়? নিউক্লিয়াসের তরলে। ক্রোমাটিন মানে জালিকা, এটাও ভেসে আছে কোথায়? নিউক্লিয়াসের তরলে। তাহলে নিউক্লিওপ্লাজম কি করে? নিউক্লিওলাস এবং ক্রোমাটিন ফাইবারকে বা ক্রোমাটিন তন্তুকে ধারণ করে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এখানে নিউক্লিওলাস, এই যে একটা অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায়, একটা অধিকতর ঘন বা গোলাকার বস্তু দেখা যায়, একটা গোলাকার বস্তু দেখা যায়, এটাই কি? নিউক্লিওলাস। এটাই কি? নিউক্লিওলাস। আমি সাধারণত বিজ্ঞানীর নাম খুব কম পড়াই, কিন্তু এই ফন্টানার নামটা জানতে হবে। ফন্টানা প্রথম হচ্ছে এই নিউক্লিওপ্লাজম দেখতে পাইছে। ঠিক আছে, দেখতে পাইছে। আর বোমেন হচ্ছে নামকরণ করছে। এখন এই নিউক্লিওলাস ক্রোমোজোমের যে জায়গার মধ্যে লাগানো থাকে, ক্রোমোজোমের যে জায়গাতে লাগানো থাকে, নিউক্লিওলাস ক্রোমোজোমের যে স্থানটিতে লাগানো থাকে তাকে বলা হয় সেট বা স্যাটেলাইট। সেট বা স্যাটেলাইট কি? ধরেন এটা একটা নিউক্লিওলাস, এই নিউক্লিওলাস ধরেন এটা একটা ক্রোমোজোম, ধরেন এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম।
এটা একটা ক্রোমোজোম। এই নিউক্লিওলাস ক্রোমোজোমের যে জায়গার মধ্যে লাগানো আছে এটাই হচ্ছে সেট বা স্যাটেলাইট। এটাই কি সেট বা স্যাটেলাইট। প্রতি কোষে সাধারণত একটা নিউক্লিওলাস থাকে, একটা নিউক্লিওলাস থাকে। আচ্ছা, এখন ব্যাপারটা বুঝেন, এই নিউক্লিওলাসের কাজ অ্যাকচুয়ালি কি? নিউক্লিওলাসের মেইন কাজটা হচ্ছে সে প্রোটিন তৈরি করতে পছন্দ করে, ঠিক আছে? তাহলে যে সকল কোষে প্রোটিন তৈরি বেশি হবে, যে সকল কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি হবে, সেখানে নিউক্লিওলাস একাধিক থাকতে পারে, ঠিক আছে? নিউক্লিওলাস একাধিক থাকতে পারে, ঠিক আছে? তো নিউক্লিওলাসের এখনো কোনো ঝিল্লি আবিষ্কৃত হয়নি। বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করা খুব ইম্পর্টেন্ট, তার কাজটা খুব ইম্পর্টেন্ট। এই কাজটা ইম্পর্টেন্ট, নিউক্লিওলাসের কাজটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? নিউক্লিওলাসের কাজটা ইম্পর্টেন্ট, প্রোটিন সংশ্লেষণ এবং সংরক্ষণ করা নিউক্লিওটাইডের ভান্ডার। সে মেনলি আরএনএ উৎপাদন করে বা রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়ার রেটিকুলাম থেকে অ্যাকচুয়ালি ক্রোমোজোম আসে। তো এগুলো আমরা নেক্সট দিন দেখবো না, এখনই দেখবা, চাঁকায় রাখি, নেক্সট দিন আমরা এখান থেকে পড়ে নিব, আজকে চাঁকায় রাখি। নিউক্লিয়ার রেটিকুলাম এই যে এখান থেকে এটুকু আঁকায় রাখেন, এখান থেকে এটুকু আঁকায় রাখেন, নেক্সট দিন আমরা দেখবো এটা ডিএনএ পড়ার সময়, ঠিক আছে? এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু রাসায়নিক গঠন। প্রতিটি ক্রোমোজোমে কি আছে? ডিএনএ আছে, আরএনএ আছে, হিস্টোন প্রোটিন আছে, নন হিস্টোন প্রোটিন আছে। এইটুকু মার্ক করে রাখেন, ঠিক আছে? এইটুকু মার্ক করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, তারপর নিউক্লিয়ার রেটিকুলামের কাজ টিক চিহ্ন দিয়ে রাখেন। জাস্ট আমরা এখন আঁকায় রাখবো, জাস্ট ব্রডকাস্ট কর, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা সামনের দিকে যাই। কোষস্থ নির্জীব বস্তুকে আমরা 3টা শ্রেণীতে ভাগ করতেছি এখানে: সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বজ্র পদার্থ। দেখেন এগুলো তেমন একটা লাগবে না, যেটুকু লাগবে শুধু এটুকু আমরা দেখি। সঞ্চিত পদার্থ হচ্ছে প্রধানত 3টা, ঠিক আছে? শর্করা, কার্বোহাইড্রেট, আমিষ, প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে দ্রবণীয় কি কি? গ্লুকোজ, চিনি, ইনোলিন। অদ্রবণীয় কি কি? স্টার্চ গেন বা শ্বেতসার, সেলুলোজ আর গ্লাইকোজেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এখন বুঝবো না, এটা আমরা যেদিন কোষ রসায়ন পড়বো সেদিন বুঝবো। যেদিন কোষ রসায়ন পড়বো সেদিন বুঝতে পারবো। কোষ রসায়ন যেদিন পড়বো সেদিন আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, কোষ রসায়ন আমরা যেদিন পড়বো সেদিন বুঝতে পারবো। কোষস্থ নির্জীব বস্তু এটা আমরা মনে রাখার একটা টেকনিক দিছিলাম। এটা তো লাগবে না এখান থেকে। এটা আমরা মনে রাখার একটা টেকনিক দিছিলাম, হার পেন। কি টেকনিক দিছিলাম? হার পেন। এন থেকে কি? এন থেকে নেকটার। ই থেকে হচ্ছে এনজাইম। ই থেকে কি? ই থেকে হচ্ছে এনজাইম। পি থেকে হচ্ছে পিগমেন্ট বা বর্ণকণিকা। এইচ থেকে হচ্ছে হরমোন। এইচ থেকে কি? এইচ থেকে হচ্ছে হরমোন। এইচ থেকে কি? এইচ থেকে হচ্ছে হরমোন। বজ্র পদার্থ কি কি? বজ্র পদার্থ আছে রেজিন, টিনিন, গাম, ল্যাটেক্স, এগুলা, ঠিক আছে? আচ্ছা, প্রধান খনিজ ক্রিস্টাল হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। সূচের মতো থাকলে র্যাফাইট। আর ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হয় সিস্টোলিথ। জাস্ট এইটুকু আঁকায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, রংধনুর 7 রং বা টেনোপ্লাজম গাজী আজমল স্যারের বই আছে। গাজী আজমল স্যারের বই তো আমি পড়াই না, ঠিক আছে? এটা আসবে না পরীক্ষায় বাবা। আচ্ছা, নিউক্লিয়াসের কাজ। আচ্ছা, আর এই যে ছকটা, এই ছকটা আপনাদের হোমওয়ার্ক। এই যে আমি আপনাদেরকে সবগুলো অঙ্গাণু পড়াইছি, এই ছকটা আপনাদের হোমওয়ার্ক। এই যে আমি সবগুলো অঙ্গাণু পড়াইছি, এই অঙ্গাণুগুলো আপনারা বুঝছেন কিনা আসলে? নিউক্লিয়াসের আবরণ আছে কিনা, প্রধান কাজ কি? রাইবোজোমের আবরণ আছে কিনা, প্রধান কাজ কি? গোলগি বডির আবরণ আছে কিনা, প্রধান কাজ কি? সবগুলো অঙ্গাণুর আবরণ আছে কিনা, প্রধান। আচ্ছা, এই সেন্ট্রিওল, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা সেন্ট্রিওল হবে না, এটা হবে মিনি লাইসোজোম। কি হবে? লাইসোজোম, অন্তঃকোষীয় ডাইজেশন, ঠিক আছে? আচ্ছা, এই যে এই ছকটা আপনাদের হোমওয়ার্ক। ক্রোমোজোম থেকে আমরা নেক্সট দিন শুরু করব। আচ্ছা, ক্লাস সম্পর্কে কোনো অভিযোগ, অনুযোগ, পরামর্শ থাকলে কমেন্টে দিতে পারেন। দীপ্ত পারেল একটা প্রশ্ন করছে, লাইসোজোম যে খাদ্যের অভাব ভেঙে কোষের সব কিছু নষ্ট করে মেমব্রেনকে নিউক্লিয়াস বাঁচবে না? দীপ্ত পারেল বাঁচবে না, ঠিক আছে? বাঁচবে না। ক্লাস শেষ। আমি 1 থেকে 2 মিনিট আপনার সাথে গল্প করব। আর কোনো মনে হচ্ছে ফিডব্যাক থাকলে আমাকে জানাইতে পারেন। কিছু কুইজ প্র্যাকটিস করি, আসেন কুইজ প্র্যাকটিস করি। কুইজ 4, কোষে অক্সিজেনের ঘনত্বকে নিয়ন্ত্রণ করে? অপশন এ লাইসোসোম, অপশন বি পারঅক্সিসোম, অপশন বি পারঅক্সিসোম। আনসার কি হবে?
থ্যাংক ইউ ওয়ালিদ বিন তাহের। আবু সাইদ থ্যাংক ইউ। কুইজ 4 এর আনসার কি হবে? স্লাইড তো আমি দিয়ে দিই বাবা, কিন্তু অ্যাপসে কেন পাওয়া যায় না এটা তো আমি জানি না অ্যাকচুয়ালি। এটা টেক ইস্যু, টেক টিমের সাথে আমি কথা বলে সর্ট আউট করার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের কুইজ 5, কুইজ 5, ঠিক আছে? এই প্রশ্নটা মেডিকেলে আসছে, এই প্রশ্নটা মেডিকেলে আসছে, ঠিক আছে? এই প্রশ্নটা মেডিকেলে আসছে। কোষরসের পিএইচ কে রক্ষা করে? কোষরসের পিএইচ রক্ষা করে কে? কোষরসের পিএইচ রক্ষা করে কে? অপশন এ কোষ গহ্বর, অপশন বি পারক্সিসোম, অপশন বি পারক্সিসোম। কি আনসার হবে? কি আনসার হবে বলেন? কুইজ 5 এর আনসার কি হবে বলেন? লামিয়া ইসলামী বা 5 এর এ, হ্যাঁ। পৃথা 5 এর এ হবে, রাইট। সুলাইমান শরীফ ইমন 5 এর এ হবে, রাইট, ভেরি গুড। আলবি বস 5 এর এ, এক্স্যাক্টলি। আব্দুল্লাহ সাদ 5 এর এ হবে, ভেরি গুড, ভেরি গুড, 5 এর হবে এ। আচ্ছা 6 এর আনসার দেন আমাকে। কুইজ 6, 6 এর আনসার দেন। প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণের সাথে সম্পর্কিত কোনটা? প্রোটিন সংশ্লেষণের সাথে সম্পর্কিত কোনটা? অপশন এ পারঅক্সিসোম, অপশন বি নিউক্লিওলাস, নিউক্লিওলাস। 6 এর আনসার কি হবে বলেন? 6 এর আনসার কি হবে? যেগুলো আন্ডারলাইন করাইছি ইমন সরকার ওইগুলাই পড়লেই হবে, আন্ডারলাইনের বাইরে না পড়লেও চলবে। এইটুকু আগে পড়েন, পরে শেষ করেন। আমি তো অপশনে রাইবোজোম দিই নাই, একজন কমেন্টে রাইবোজোম লিখছে, আমি তো অপশনে রাইবোজোম দিই নাই। নিউক্লিওলাস আনসার হবে কি? নিউক্লিওলাস আনসার কি হবে? নিউক্লিওলাস আনসার কি হবে? নিউক্লিওলাস হবে। কি হবে? নিউক্লিওলাস হবে, ঠিক আছে? নিউক্লিওলাস হবে আনসার, ভেরি গুড। আচ্ছা 6 এর বি ওয়ালিদ বিন কাউসার, এক্স্যাক্টলি 6 এর আনসার হচ্ছে বি। ইমন সরকার 6 এর আনসার হচ্ছে বি, ভেরি গুড। আমরা তাহলে 7 এর দিকে চলে যাই, কুইজ 7। হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডকে পানি এবং অক্সিজেনে পরিণত করে কোন এনজাইম? এই যে এখানে প্রশ্নবোধক রেখে কোন এনজাইম হবে? অপশন এ লাইপেজ, অপশন বি ক্যাটালেস। এখানে এনজাইম কোনটা হবে বলেন? এনজাইম কোনটা হবে সাথে? এনজাইম কোনটা হবে? ক্যাটালেস। এনজাইম কোনটা হবে? ক্যাটালেস। তাহলে 7 এর আনসার কি? 7 এর আনসার হচ্ছে বি। 7 এর আনসার কি? বি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অনেক কিছু পড়লাম, অনেক কিছু প্র্যাকটিস করলাম। তো নেক্সট দিন আমরা হচ্ছে ক্রোমোজোম থেকে ডিএনএ এইগুলা হচ্ছে পড়ব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।